ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির সত্য আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যাচ্ছিস যা, কিন্তু খুব সাবধান। তোর তো আবার খাওয়ার জিনিস দেখলেই আর মাথা ঠিক থাকে না। সে চিনেবাদামি হোক আর ফাউল কাটলেটই হোক, হুঁশিয়ার হয়ে খাবি। সিঞ্চল লেক থেকে দার্জিলিংয়ে যে জল আসে সেটা এমনিতেই খারাপ, তার সঙ্গে যদি জাদা খাস তাহলে স্রেফ হিল ডায়রিয়া হয়ে বেঘরে মারা যাবি। এই বাণীগুলো বা বলা ভালো সাবধান বাণীগুলো আমার মেজদার। ওহো, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি পটলডাঙ্গা শ্রীমান প্যালারাম। আমি টেনিদা, হাবুল সেন আর ক্যাবলা। আমরা চার মূর্তি এখন সিটি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। সামার ভ্যাকেশন চলছে, ঠিক করলাম 4 জন মিলে গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আমাদের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের চার মূর্তির গল্প ঝাউ বাংলোর রহস্য। আমায় চিনতে পারছেন না? নমস্কার, আমি কুশল মিত্তির ওরফে ক্যাবলা। আমার নাম ক্যাবলা হলে কি হবে, এই 4 জনের মধ্যে আমি সবচেয়ে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। দলের বাকিদের পরিচয়গুলো একটু দিয়ে দিই। আমাদের সব রহস্য আর কীর্তির কথা লেখে কমলেশ ব্যানার্জি ওরফে প্যালারাম, স্বর্ণেন্দু সেন ওরফে ঢাকাই হাবুল কাঠ বাঙাল, আর আমাদের পালের গোদা ভজহরি মুখুজ্জে, আমাদের সবার প্রিয় টেনিদা। টেনিদা এক অদ্ভুত চরিত্র জানেন। চাটুজ্জেদের রোয়াকে বসে সারাদিন আমাদের ঘাড় ভেঙে চপ কাটলেট খায়। হাত তুললেই মনে হবে রদ্দা মারছে, দাঁত বার করলেই মনে হয় কামড়ে দিচ্ছে। কিন্তু গড়ের মাঠে গোড়া পেটানো হোক কি ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক, টেনিদা ছাড়া তোমাদের যেমন চলে না, আমাদেরও তেমন জমে না। আমাদের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1918 সালে এখনকার বাংলাদেশের বরিশাল জেলায়। 8 নভেম্বর 1970 সালে তিনি আমাদের অমর করে দিয়ে পরলোক গমন করেন। ওনার বাবা ছিলেন পুলিশ অফিসার আর উনি ছিলেন বিপ্লবী। সঙ্গে ছিলেন দারুণ স্টুডেন্ট। বিএ পরীক্ষা পাশ করেন ডিস্টিংশন নিয়ে, আর এমএতে পান গোল্ড মেডেল। ওনার সেই ধারাটা আমি পেয়েছি আর কি। আমাদের স্রষ্টা পড়াতেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আর ওনার অন্যতম এক সেরা ছাত্রের নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। ছাত্র জীবনেই আমাদের স্রষ্টা কবিতা লিখতে শুরু করেন, আর তারপর ধীরে ধীরে আমরা তৈরি হই। আমাদের তৈরি হওয়ার পেছনে যদিও রয়েছে এক মজার ইতিহাস। মধ্য কলকাতার তস্য অলিগলির ভেতর লুকিয়ে আছে 20 নম্বর পটলডাঙ্গা স্ট্রিট। সেখানে এক ভাড়া বাড়িতে 1946 সালের এপ্রিল মাসে থাকতে আসেন আমাদের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। বাড়িওয়ালা প্রভাত কুমার মুখোপাধ্যায় আর তাঁর স্ত্রী বাসন্তী বৌদির সঙ্গে ওনার ঘন্টার পর ঘন্টা আড্ডা চলত। বিশেষ করে প্রভাত বাবু ঘন্টার পর ঘন্টা মুখুজ্জেদের রোয়াকে, গল্পে সেটাই চাটুজ্জেদের রোয়াক হয়ে যায়, বসে চলত প্রাণ খোলা আড্ডা। সঙ্গে রাশি রাশি চপ, কাটলেট, কুলপি, বরফ, ঘুগনি, চানাচুর আর কাপের পর কাপ চা। প্রভাতবাবুর জীবনের নানা ঘটনা জমা হতো আমাদের স্রষ্টার ঝুলিতে। মৎস্য পুরাণ এবং খট্টাঙ্গ ও পলান্ন, এই 2 ছোট গল্প দিয়ে আমাদের চার মূর্তির যাত্রা শুরু হয়। বাকিটা তো তোমরা জানোই। আমাদের আজকের গল্প ঝাউ বাংলোর রহস্য মির্চি নিয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদা সমগ্র থেকে। গল্পের রেডিও রূপান্তর করেছে গোধূলি। প্রধান চরিত্রে টেনিদা, হাবুল, প্যালা, সাতকড়ি সাঁতরা এবং আমি ক্যাবলা। টেনিদার ভূমিকায় শ্রী কাঞ্চন মল্লিক, হাবুলের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়, গল্প পাঠে ও প্যালার চরিত্রে সোমক, সাতকড়ি সাঁতরা মীর, আর আমি হলাম গল্পের সূত্রধার ও ক্যাবলা ওরফে অগ্নি। শুরু করছি আমাদের অ্যাডভেঞ্চার ঝাউ বাংলোর রহস্য। মন দিয়ে শোনো, না হলে টেনিদা এক চড়ে কানপুরে পাঠিয়ে দেবে। বাড়ির পারমিশন, বাবা মায়ের উপদেশ, বড়দার শাসানি, মেজদার বিদ্যে ফলানো জ্ঞান, ছর্দির 3 ডজন গোল্ড স্টোন, 6 ছড়া পাথরের মালা, 6খানা ওয়ালপ্লেটের ফরমাস, একগুচ্ছ প্রণাম, সব পেরিয়ে শিয়ালদা স্টেশনে এসে হাড়ে বাতাস লাগলো। বাকি 3 মূর্তি অনেক আগেই এসে একটা 3rd ক্লাস কামরায় জমিয়ে বসেছে। বেশি খুঁজতে হলো না, টেনিদার বাজখাই গলার ডাক শোনা গেল, চলে ফেলা, এদিকে চলে। দেখি 3 জনেই তাড়িয়ে তাড়িয়ে অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছে। ট্রেনে উঠে বাক্স বিছানা রেখে প্রথমেই বললুম, বারে আমার অরেঞ্জ স্কোয়াশ। কইতাছিলাম কি তোরটা কাটা গেছে, মানে লেট কইরা আসছস তার ফাইন। লেট মানে কি? এখনো 20 মিনিট দেরি আছে ট্রেন ছাড়তে। তাই
যদি 20 মিনিট আগেই ট্রেন ছেড়ে দিত, কি করতিস তাহলে? 20 মিনিট আগে কেন ছাড়বে? আরে রেখে দে তোর টাইম টেবিল। আরে ও তো রেল কোম্পানির হাসির বই। এই তো পরশু জেঠিমা এলো হরিদ্বার থেকে দুন এক্সপ্রেস চেপে। ভোর 5টায় গাড়ি আসবে বলে টাইম টেবিলে ছাপা আছে। এলো বেলা 12টার সময়। 7 ঘন্টা লেট করে গাড়ি আসতে পারে, আর 20 মিনিট আগে গাড়ি ছেড়ে দিতে পারে না? কি যে বলিস, কোনো ঠিক নেই। ধ্যাৎ, যত সব বাজে কথা। আমি একটা অরেঞ্জ কস খাবো। খাবি? খাবোই, নিজের পয়সায়। নিশ্চয়ই। তোর যেরকম তেজ হয়েছে দেখছি, তাতে তোকে ঠেকানো যাবে না। তাহলে কিনেই ফেল 4টে। হ্যাঁ, মানে তোর নিজের জন্য নয়, 4টে, আমরাও আছি। ঠিক কইছে, ঠিক কইছে। এই প্রস্তাবটা আমি সর্বান্তকরণে সমর্থন করতাছি। ডিটো ডিটো। হ্যাঁ, ছাড়লো না। 4টেই কেনালো আমাকে দিয়ে। আর সেগুলো শেষ করতে না করতেই নর্থ বেঙ্গল এক্সপ্রেসের ঘন্টা পড়ল। পথের আর বর্ণনা দেব না, তবে ক্যাবলা আছাড় খেয়ে একেবারে কুমড়োর মতো গড়িয়ে গেল। পইড়া গেল রে। কোত্থেকে কার এক ভাঁড় দই এসে হাবুলের মাথায় পড়লো। আমার বাঁ পাটা একটুখানি মচকে গেল। কাঁদে না বাবা। আর ছোট লাইনের গাড়িতে ওঠার সময় একটা ফচকে চেহারার লোকের সঙ্গে টেনিদার প্রায় হাতাহাতির জো হলো। এই সব দুর্ঘটনা পেরিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছলাম ভোরবেলায়। দূরে নীল হয়ে রয়েছে হিমালয়ের রেখা। সাদা মেঘ তার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। স্টেশনের বাইরে বাস আর ট্যাক্সির ভিড়। দার্জিলিং, দার্জিলিং, খরসাং, কালিম্পং, দার্জিলিং, দার্জিলিং, খরসাং, কালিম্পং, যাবে, যাবে, দার্জিলিং, খরসাং, কালিম্পং। টেনিদার সঙ্গে মণিহারিতে যে মারামারি করার চেষ্টা করছিল, সেই ফচকে চেহারার মিচকে লোকটা একটা বাসের ভেতরে বসে মিটমিট করে তাকাচ্ছিল আমাদের দিকে। শিলিগুড়ির এই গরমের ভেতরে এই লোকটা গায়ে নীল রঙের একটা মোটা কোট চড়িয়েছে, গলায় জড়িয়েছে মেটে রঙের আঁশ ওঠা ওঠা একটা পুরনো মাফলার। মুখের সরু গোপটাকে বাগিয়ে এমন একখানা মুচকি হাসলো যে পিত্তি জ্বলে গেল আমার। দেখতে পেলুম উঁচু উঁচু দাঁতগুলোয় পানের ছোপ লাগানো, দাঁত দুটো আবার পোকায় খাওয়া। গলা বাড়িয়ে দিয়ে বলল, কি হ্যাঁ খোকারা, দার্জিলিং যাবে? না, আপনার মতো লোকের সঙ্গে আমরা কোথাও যেতে চাই না। যাবে না কেন? বাসে বিস্তর জায়গা আছে, উঠে পড়ো, উঠে পড়ো। আজ্ঞে না। না কেন? আরে বাবারে, রাগ হয়েছে বুঝি? তো রেলগাড়িতে ওঠা নামার সময় আমার 2-4টে কথা কাটাকাটি তো হয়েই থাকে, ওসবই কিছু মনে করতে নেই। তোমরা হচ্ছে আমার ছোট্ট ভাইয়ের মতো, আদর করে একটু কাঞ্চান বলে দিলেই বা কি করতে পারতে। এসো খোকারা, উঠে এসো, আমি তোমাদের সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাব, কেমন? গেলে না তো আমার সঙ্গে? তোমরা জানো না তোমরা কি হারাইতেছো। আমরা জানতেও চাই না। তোমাদের একটা চকলেট প্রেজেন্ট করে যাচ্ছি, হয়তো পরে আমার কথা ভাববার দরকার হবে তোমাদের, তখন আর এত রাগ থাকবে না। বলতে বলতে আমাদের দিকে কি একটা ছুঁড়ে দিল, আর পটলডাঙ্গা থান্ডার ক্লাবের উইকেট কিপার ক্যাবলা নিছক অভ্যেসেই সেটা খপ করে ধরে ফেললো। ধরছিস ধরছিস? এটা ফেলে দিই টেনিদা? ফেলে দেবেন? এত বড় একটা চকলেট ফেলে দেবেন? একেবারে নবাব সিরাজউদ্দৌলা এসেছে। আমি তো ঝগড়া করে আদায় করলো। হ্যাঁ, আর আমি যে ক্যাশটা ধরলাম। আরে এটা কি? পরে টেনিদা, কইতাছিলাম কি আমরা ভাগ পাবো না টেনিদা? হ্যাঁ, পাবো না। পরে পরে বললাম না, পরে কনসিডার করা যাবে। দার্জিলিং, দার্জিলিং, খরসাং, কালিম্পং, যাবে, যাবে, দার্জিলিং, খরসাং, কালিম্পং। দাঁড়িয়ে থেকে কি হবে টেনিদা? এটা বাসে টাসে উঠে পড়া যাক না। দাঁড়া না ঘোড়া, দূর বাবা। আগে সুরাজি রেস্তোরাঁ থেকে ভালো করে রেশন নিয়ে নি, নইলে 50 মাইল পাহাড়ি রাস্তায় যেতে যেতে পেটে নাড়ি ভুড়ি পর্যন্ত হয়ে যাবে। চল চল, আগে খেয়ে আসা যাক। খেয়ে দিয়ে বেরিয়ে এসে ট্যাক্সি ঠিক করতে আরো ঘন্টাখানেক লাগলো। তারপর বাক্স খুলে গরম কোট বের করে নিয়ে আমরা রওনা হলুম দার্জিলিং এর পথে।
পাহাড়ের দিকে আমাদের গাড়ি ছুটে চলেছে তীরের বেগে। চমৎকার রাস্তা, একটু এগিয়ে চায়ের বাগান, তারপর দুধারে শালের বন শুরু হয়ে গেল। আমি বেশ উদাস উদাস মনে গান ধরলুম, আমার এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি। কি একখান সুর বাইর করতেছস? গানটা তো 12টা বাজাইলি। 12টা বাজাইলি, তোর গলা দিতে একটাই রাগ বেরোয়, গর্ধব রাগ। আরে 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 তুম লোক কাজিয়া মাত করো। আসল কথা হলো প্যালার এই গানটা এইখানে গাইবার কোনো রাইট নেই। মানেটা কি? মানে এই বনের ভেতর স্বচ্ছন্দে মারা যেতেই পারে, আমরা বাধা দিলেও মারা যেতে পারে, কিন্তু এখানে কিছুতেই ওর জন্ম হয়নি। যদি তা হতো তাহলে ও গাছে গাছে লাফিয়ে বেড়াতো, আমাদের সঙ্গে মোটরে কিছুতেই বসে থাকতো না। মানে মানে তুই আমাকে বাঁদর বলছিস? তুই বলতে নাকি চাইছিস? দাঁড়া, এর মানে কি? কি মানে হয় এই কবিতার? আমরা তিনজনই টেনিদার দিকে তাকালুম। একটা নীল রঙের ছোট কাগজ ওর হাতে। কোথায় পেলে এটা টেনিদা? আরে এই চকলেটের প্যাকেটের মধ্যে ভাঁজ করা ছিল। লেখা আছে মিথ্যা যাচ্ছ দার্জিলিং, সেখানে আছে হাতির শিং। আচ্ছা, যাবে তো যাও নীল পাহাড়ি, সেথায় নড়ে সবুজ দাড়ি। সবুজ দাড়ি? দেখি দেখি সেইখানেতে কি লেখা? ঝাউ বাংলায় লেখা নাইকো বুড়ো বাংলায়, গান ধরেছে হাঁড়ি সাঁচায়, কুন্ডু মশাই মুন্ডু নাচায়। নিচে লেখা ইতি শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। চৌবে চক্রবর্তী? কবিতা পড়ে আমরা চারজন তো একেবারে থ। প্রায় 5 মিনিট পর মাথাটাতে চুলকে ক্যাবলা বলল, বলছিলাম এর অর্থ কি? দুধারে ছায়া ঘেরা শালবনের ভেতর থেকে এর কোনো অর্থ খুঁজে পাওয়া গেল না। তারপর তো দার্জিলিং গিয়ে আমরা সব ভুলে গেছি। তখন আকাশ জোড়া কাঞ্চনজঙ্ঘা দেখছি, মেল দিয়ে ঘোড়া ছুটছে দেখছি, জলা পাহাড়ে উঠছি তো উঠছি, সিঞ্চলের বনে কত রকম পাখি ডাকছে সেসব শুনছি, সব গুনছি। এখানে আমরা উঠেছি স্যানিটোরিয়ামে। সামনে সাজানো ফুলের বাগান, মস্ত বড় লন, সেখানে ক্রিকেট ফুটবল সব খেলা যায়। আমরা খাই দাই, ঘোড়ায় চড়ি, বেড়াই আর ফটো তুলি। এরকম করে 4-5 দিন কেটে যাওয়ার পরে একদিন ক্যাবলাটা টিকটিক করে উঠলো। ধুস, ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? কলেজে ক্লাস করতে পারছে নাকি না, তাই বোধহয় ওর মন খারাপ। এখানকার কলেজ তো খোলাই রয়েছে, জানা? কাল লজিক্যাল ক্লাসে ঢুকে পড়। যাও যাও। এই কি কইতাছিস? আরে আমরা যাবো কেন? আমরা এইখানেই থাকুম। কইতাছিলাম কি, তোর ইচ্ছা হইলে তুই জাগিয়া যেইখানে খুশি যা। মেলের বেঞ্চিতে বসে আমরা চারজন চিনে বাদাম খাচ্ছিলুম। ক্যাবলা তড়াক করে উঠে পড়লো। বেশ, তাহলে তাই যাচ্ছি গাড়ি ঠিক করতে। কাল ভোরে আমি একাই যাব টাইগার হিলে সানরাইজ দেখতে। আরে দাঁড়া, তাই বলবি তো, টাইগার হিলে যাবে, এটা উত্তম প্রস্তাব। তা আমরা কি আর যাবো না নাকি? আমরা যাবো। না, তোমাদের যেতে হবে না, আমি একাই যাব। শোন না ক্যাবলা, কইতাছিলাম কি, পোলা পানের একা যাইতে নেই টাইগার হিলে, বাঘে ধইরা খাইবো। হয়ে গেছে, ওখানে বাঘ নেই। বেশ তো, মোটরের ভাড়াটা তুই একাই দিস। তোর যখন এতই জেদ চেপে যে তুই না একাই যা, আমরা শুধু তোর বডিগার্ড হয়ে যাব। মানে যদি তোকে বাঘেটাকে ধরতে আসে। এগুলোর খালি বকর। সত্যি যদি যেতে হয় চলো, এখনই গিয়ে গাড়িটা ঠিক করে আছি, চলো। পরদিন ভোর 4টে টাইগার হিলের পথে আমরা রওনা হলুম। বাবারে কি ঠান্ডা! দার্জিলিং ঠান্ডায় জমে আছে। ঘুম স্টেশন রাশি রাশি লেপ কম্বল জড়িয়ে ঘুমিয়ে অচেতন। শীতের হাওয়ায় নাক কান ছিঁড়ে উড়ে যাওয়ার জোগাড়। এইটুকুতে ঠান্ডা লাগছে, এরা কারা? আসাই উচিত নয় এদের সাথে। ঘোড়া দিবে টাইগার হিল, বুদ্ধিদের পরে যত ভোগান্তি। ও মা, একেবারে জমিয়ে দিলে গো। কইতাছিলাম কি, আমাকে আইসক্রিম বানাইয়া ছাড়বো। বলছি টেনিদা, লেপটেপ গুলো গায়ে জড়িয়ে এলে খুব ভালো হতো। অত বাবুগিরির শখ যখন কলকাতায় থাকলেই তো পারতে। পৃথিবীর কত দেশ থেকে কত লোক টাইগার হিলের সানরাইজ দেখতে আসে, আর এইটুকু ঠান্ডায় এদের প্রাণ বেরিয়ে গেল।
এইটুকু ঠান্ডা, এইটুকু ঠান্ডা বুঝি তোমার মনে পড়ছে না? না আচ্ছা বেশ, কাল মাঝরাতে না তোকে এক বালতি বরফ জলে আমি স্নান করিয়ে বলছি শরীর গরম করার বেস্ট উপায় হচ্ছে গান। এসব কোরাসে গান ধরা যায়। ঠিক কইছে, ঠিক কইছে। আমার গান ধরছি। হাই মারো মারো গান, হাইও হাইও হাইও। বাবারে বাবা, এমন বিচ্ছিরি ভাবে চেঁচিয়ে চমকে দেবেন না বাবু। খাড়া পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি তো, শেষে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো। রাইট রাইট। ও গান তো নয়, যেন একজোড়া শিয়াল কাঁঠাল গাছের তলায় বসে মরা কান্না জুড়ে। শোন না পেলা, তুই ঠিক আছে ঠিক আছে। আরে টেনিদা তুমি চুপ করো, থাকিস না। শোন, তুমি চুপ করো। এই শোন না, আমি কি কইতাছিলাম, তুই দুঃখ পাইস না পেলা। কাইল তুই আর আমি নিরিবিলিতে বাড়ছিলে গিয়া গান করু। এইগুলা আমাকে গানের কদর কি বুঝবে? বুঝবে জন্তু। যাই হোক, টাইগার হিলে তো পৌঁছানো গেল। সেখানে এর মধ্যেই প্রচুর গাড়ি আর বিস্তর লোক জড়ো হয়েছে। পাহাড়ের মাথায় সানরাইজ দেখার যে জায়গাটা রয়েছে তার একতলা দোতলা একেবারে ভর্তি। সামনের অন্ধকার কালো পাহাড়টার দিকে সবাই তাকিয়ে আছে। ওখান থেকেই সূর্য উঠবে, ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার ওপর 7 রঙের মায়া ছড়িয়ে দেবে। রাশি রাশি ক্যামেরা একেবারে তৈরি হয়ে আছে। পাহাড় আর বনের কোলে থেকে থেকে কুয়াশা ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তারপর সেই সূর্য উঠল। কেমন উঠল, কিরকম রঙের খেলা দেখা দিল মেঘ আর কাঞ্চনজঙ্ঘার উপর, সে আর আমি বলবো না। চারপাশে খালি ক্যামেরার শব্দ আর কয়েকটা কথা। কি সুন্দর, এই জন্যই দার্জিলিং আসা। ঘুমের বলছিস কেন? দেখ সকাল সকাল খুলে দিয়েছে, ঠান্ডা লাগছে। সত্যি ক্যাবলাটাকে মাফ করা যেতে পারে। এমন গ্র্যান্ড সিনারি কোনোদিনও দেখি। তাই নাকি? কিন্তু এর চেয়েও ভালো সিনারি দেখতে হলে নীল পাহাড়িতেই যাওয়া উচিত তোমাদের। একটা ঢাউস কম্বলে লোকটার মুখ ঢাকা, শুধু নাকটা বেরিয়ে আছে। গান ধরেছে হাঁড়ি চাচায়, কুন্ডু মশায় মুন্ডু নাচায়। বলেই লোকটা কম্বল সরিয়ে নিল। আবছা ভোরের আলোয় দেখলুম তার গলায় আঁশ ওঠা একটা চকলেট রঙের মাফলার জড়ানো। তার মিচকি মুখে একটা মিচকি হাসি। কে বললো কথাটা? কি কইতেছে? চারদিকের ভিড়ের মধ্যে কোথায় যে মিলিয়ে গেল লোকটা, আর তাকে দেখা গেল না। যেমন কুয়াশার ভেতর থেকে দেখা দিয়েছিল, তেমনি আবার কুয়াশার মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল। আমরা 4 জন অনেকক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইলুম। চারদিক ভরে গেছে সকালের আলোয়। একটার পর একটা গাড়ি নেমে যাচ্ছে দার্জিলিং এর দিকে। সেই রহস্যময় লোকটা কোথায় যে অদৃশ্য হয়ে গেল কে জানে। টেনিদা বলল, স্ট্রেঞ্জ, রীতিমতো গোয়েন্দা গল্প, হেমেন্দ্র কুমারের উপন্যাসের চেয়েও রহস্যময়। কইতাছিলাম কি, আমার মনে হয় এই সমস্তটা হইল ভূতের কাণ্ড। দেখ, ভূত হোক কিংবা পাগলই হোক, সুবিধে পেলেই ওর সঙ্গে মোকাবিলা করা যাবে। আমাদের মধ্যে ক্যাবলাটারই সবচাইতে মাথা ঠান্ডা। সবসময় দেখেছি ও কিছুতেই ঘাবড়ায় না। ক্যাবলা বলল, কিন্তু আপাতত এখন ওসব ভেবে লাভ নেই। চলো টেনিদা, বেশ করে একটু চা খাওয়া যাক। চল তাই চল। চল। চাটা খেয়ে বেরিয়ে আমরা কেভেন্টারের ডেয়ারি দেখতে গেলাম। সেখানে পেল্লায় পেল্লায় গরু আর ঘাড়ে গর্দানে ঠাসা মোটা শুয়োর। শুয়োর দেখলেই আমার গবেষণা করতে ইচ্ছে হয়। কেমন যেন মনে হয় ছুঁচো আর শুয়োর পিস্তুত ভাই। মানে একটা ছুঁচোর ল্যাজ একটু কেটে দিয়ে বেশ করে ভিটামিন খাওয়ালে সেটা নির্ঘাত একটা পুরুষ্ট শুয়োরে দাঁড়িয়ে যাবে বলে আমার ধারণা। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম সিঞ্চল লেক দেখতে। লেক মানে দুটো বড় চৌবাচ্চায় ঝর্ণার জল ধরে রেখেছে। দেখেই মেজাজ বিগড়ে গেল। কিন্তু জায়গাটা বেশ, চারদিকে বন, খুব নিরিবিলি। ভোরবেলা গানটা গাইবার সময় বাধা পড়াতে মনটা খারাপ হয়েছিল। ভাবলুম এখানে নিরিবিলিতে একটু গলাটা সেধে নি। ওরা 3 জন দেখছিল কি করে জল পাম্প করে তোলে। আমি একা একটা বাঁধানো জায়গাতে গিয়ে বসলুম। তারপর বেশ গলা ছেড়ে ধরলুম, খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি বাইও খরবায়ু। হ্যাঁ, পেছনে তাকিয়ে দেখি বনের রাস্তা দিয়ে এক ভদ্রলোক উঠে এসছেন। মাথায় একটা বাদুড়ে রঙের কান ঢাকা টুপি, চোখে নীল চশমা
হাতে মোটা লাঠি আর মুখে পাকা গোঁফ। বেশ গাইছো তো, তোমার অরিজিনালিটি আছে। মানে গানটা রবি ঠাকুরের হলেও বেশ নিজের মতো করে সুর দিয়েছো। তোমার মতো প্রতিভাবান ছেলেই আমার দরকার। যাবে আমার সঙ্গে? কোথায়? নীল পাহাড়ি। নীল পাহাড়ি? আরে কি আছে দার্জিলিং এ? কিচ্ছু না, ভিড় ভিড়, শুধু ভিড়। শুধু মেলে বসে হাঁ করে থাকা, নয় খামোখা ঘোড়া দাবড়ানো, আর ওই নইলে শীতে কাঁপতে কাঁপতে একবার টাইগার হিলটা দেখে আসা। আর কোনো মানে হয় ওসবের? চলো চলো, নীল পাহাড়িতে চলো, দেখবে কি আশ্চর্য জায়গা, কি ফুল, কি অপূর্ব রহস্য। আমি সেখানেই থাকি, সেখানকার ঝাউ বাংলোয়। ঝাউ বাংলো? ভদ্রলোক এবার একটানে বাদুড়ে টুপিটা খুলে ফেললেন। টুপির আড়ালে এক মুখ দাড়ি, কিন্তু আসল রহস্য সেখানে নয়। আমি দেখলুম দাড়ির রং সবুজ, একেবারে ঘন সবুজ। আমার মাথাটা লাট্টুর মতো বনবনিয়ে ঘুরতে লাগলো। সারা সিঞ্চল পাহাড়ে যেন গাছগাছালি কিচ্ছু নেই, সব সবুজ দাড়ি হয়ে গেছে। কি হলো খোকা? উফ, ওরে বাবা! ওফ মানে? আরে ব্যাপার কি হে? পেট কামড়াচ্ছে? ঠিক ব্যথা উঠেছে? নাকি মৃগী আছে তোমার? আরে এইটুকু বয়সেই এই সব রোগ তো ভালো নয়। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই তিন মূর্তি মানে টেনিদা, ক্যাবলা আর হাবুল এসে হাজির। বুড়ো ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে দুহাত লাফিয়ে সরে গেল হাবুল। হ্যাঁ, ক্যাবলার চোখ দুটো ঠিক আলুর চপের মতো বড় বড় হয়ে গেল। কি হয়েছে বলো দেখি? আর তোমরা সবাই আমাকে দেখে এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? আর ওই যে কি বললে, এর মানেই বা কি? ওটা ফরাসি ভাষা। ফরাসি ভাষা? আমি 10 বছর ফ্রান্সে ছিলুম, এরকম ফরাসি ভাষা তো কখনো শুনিনি বাপু। আর মেফিস্টোফিলিস মানে তো শয়তান। তোমরা আমাকে বুড়ো মানুষ পেয়ে খামোকা গালাগালি দিচ্ছ নাকি হে? আগে বলছিলাম আপনার দাড়িটা কি হয়েছে দাড়িতে? না মানে সবুজ দাড়ি আমরা কেউ কখনো দেখিনি কিনা, তাই। ও এই কথা, আচ্ছা বুঝেছি। আমরা স্পষ্ট দেখলুম ওর সামনের পাটিতে একটা দাঁত নেই, আর একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। ওটা আমার শখ। আমি একজন প্রকৃতি প্রেমিক, মানে বন জঙ্গল গাছপালা এই সব নিয়ে পড়ে থাকি। একটা বইও লিখছি গাছ টাছ নিয়ে। তাই শ্যামল প্রকৃতির সঙ্গে ছন্দ মেলাবার জন্য দাড়িটাকেও সবুজ রঙে রাঙিয়ে নিয়েছি। বুঝতে পারলে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কবিতা লেখেন স্যার? কইতাছিলাম কি, আপনি পদ্য লিখতে পারেন? পদ্য? কবিতা? তা লিখেছি বই কি এককালে। তখন তোমাদের জন্ম হয়নি। তখন কত কবিতা মাসিক পত্রে বেরিয়েছে আমার। এখন অবশ্য ছেড়ে ছুড়ে দিয়েছি, কিন্তু মগজে ভাব চাগিয়ে উঠলে মাঝে মাঝে 2-4টে বেরিয়ে আসে বই কি। এই তো সেদিন রাতে চাঁদ উঠেছে, পাইন গাছের মাথাগুলো ঝলমল করছে। আচ্ছা। আর আমি বসে বসে একটা ইংরেজি প্রবন্ধ লিখছি। বাহ! হঠাৎ সব কিরকম হয়ে গেল। কি হলো? তাকিয়ে দেখি আমার কলমটা যেন আপনা আপনি তত্তর করে কবিতা লিখে চলেছে। কি লিখেছিলুম একটু শোনো। শোনান। ও গো চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। ফাইন। ঝিরঝির করে ঝর্ণা ঝরছে। হ্যাঁ, ইমাজিন করো, ঝিরঝির করে ঝর্ণা ঝরছে, প্রাণের ভেতর কেমন করছে, ভাবগুলো সব দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন। ও গো পাইন। কিরম লাগলো? আচ্ছা, আপনি মুন্ডু নাচাতে পারেন? মুন্ডু নাচাবো? কার মুন্ডু নাচাতে যাবো আবার? না বলছি আপনি কুন্ডু মশাই বুঝি? কুন্ডু মশাই? এই আমার 14 পুরুষে কেউ কুন্ডু মশাই নাই। আমার নাম 7 কড়ি সাঁতরা। আমার বাবার নাম 5 কড়ি সাঁতরা। আমার ঠাকুরদার নাম 3 কড়ি সাঁতরা। তুমি জানলে কি করে? ওই 2টা
ইচ্ছা কইরা সংখ্যা বাদ দিতে আসেন কিনা, তাই হিসাব কইরা দেখলাম আপনার ঠাকুরদার বাবার নাম হইব 1 কোটি সাঁতরা, তেনার বাবার নাম যে কি হইব হিসেবে পাইতেছি না, মাইনাস দিয়া করণ লাগবো মনে হয়। সাবাস সাবাস তোমার তো খুব বুদ্ধি আছে দেখছি। তা আছে, কিন্তু আমার ঠাকুরদার কথা ভেবে আর মন খারাপ করো না, তার নাম আমারও জানা নেই। যাই হোক, এই ভারী খুশি হলুম। আমি তোমাদের 4 জনকেই ঝাও বাংলোয় নিয়ে যাব। আহা, সেই কথাই তো বলছিলাম তোমার এই বন্ধুকে। আহা, কি জায়গা! দার্জিলিং এর মতো ভিড় নেই, চেঁচামেচি নেই, নোংরাও নেই, পাইন আর ঝাউয়ের বন, তার ভেতর দিয়ে সারি সারি ঝর্ণা নামছে, কত ফুল ফুটছে এখন, সানাই, হাইড্রেঞ্জিয়া, ফরগেট মি নট, রডোডেনড্রন এখন লালে লাল, আর তার মাঝখানে আমার বাংলো। 3 দিন যদি ওখানে থাকো, তাহলে তোমাদের মধ্যে যারা নিরেট বেরসিক, তারাও তরতর করে কবিতা লিখতে শুরু করে দেবে। মানে বলছিলাম কি, কিন্তু তার আগে যদি ওই ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়াটার মানে বোঝা যেত। কি বললে? ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়া? কি বিটকেল নাম! ও নামে কেউ আবার ছড়া লেখে নাকি? আগে লেখে, তাও আবার আপনার ওই ঝাউ বাংলো নিয়ে। তাতে আপনার ওই সবুজ দাড়ির কথাও আছে। বটে? এই লোকটার নামে আমি মানহানির মামলা করব। না মানে বলছি, তাকে আপনি পাচ্ছেন কোথায়? সেই মিচকে পড়াস লোকটা তো একবার দেখা দিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। সে বলেছে আপনার ঝাউ বাংলায় নাকি হাঁড়ি চাচায় গান গায়। হাঁড়ি চাচায় গান গায়? হাঁড়ি চাচায় গান গায় মানে? নীল পাহাড়িতে হাঁড়ি চাচা কোত্থেকে আসবে? ও, বুঝেছি। আমি মাঝে মাঝে শ্যামা সঙ্গীত গিয়ে থাকি বটে, তা তার নাম হাঁড়ি চাচার গান? লোকটাকে আমি জেলে দেব। কিন্তু আরো বলেছে সেখানে নাকি কুন্ডু মশাই মুন্ডু নাচায়। বাজে কথা। সেখানে কুন্ডু মশাই বলে কেউ নেই, আমি আছি আর আমার চাকর কাঞ্চা আছে। নিজের মুন্ডু নাচানো আমি একদমই পছন্দ করি না, কাঞ্চাও করে বলে মনে হয় না। শুধু তাই নয়, আপনি বলার আগেই সে আমাদের ঝাউ বাংলোয় নেমন্তন্ন করেছে। আমার বাড়িতে একটা মিচকে ফচকে লোক তোমাদের নেমন্তন্ন করে বসেছে। আচ্ছা, ফেরে বাঁচতো, লোকটাকে ফাঁসি দেওয়া উচিত মশাই। মানে কইতাছিলাম কি, এইটা আপনি একেবারে পোলা পাইনের মতো কথা কইলেন স্যার, মানে তারে আপনি পাইবেন কই? তখন 7 কোটি সাঁতরা মিনিট খানে খুব গম্ভীর হয়ে রইলেন, তারপর হঠাৎ বেঞ্চে বসে পড়লেন। বুঝেছি, সব বুঝতে পেরেছি। কি বুঝেছেন? সেই কদম্ব পাকড়াশির কাণ্ড। কে কদম্ব পাকড়াশি? আমার চিরশত্রু। যখন কবিতা লিখেছি তখন কাগজে কাগজে আমার কবিতার নিন্দে করত। এখন সে বিখ্যাত জার্মানি বৈজ্ঞানিক কাগামাশির গুপ্তচর। আমার নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলো সব লোপাট করে দিতে চায়। আমি বুঝতে পারছি ঝাউ বাংলোর এক দারুণ দুর্দিন আসছে। চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত। ও, এক দারুণ রহস্যের সন্ধান পেয়ে আমরা 4 জন শিউরে উঠলাম। টেনিদার মৈনাকের মতো লম্বা নাকটা ভেবাচাকা খেয়ে ঠিক একটা সিঙ্গাড়ার মতো দেখাচ্ছে। খানিকক্ষণ মাথাটাতে চুলকে বলল, বলছি চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত, বলছি এই যে ভীষণ কাণ্ড মশাই, পুলিশে খবর দেন। হ্যাঁ, পুলিশ। পৃথিবীর সবকটা মহাদেশের পুলিশ 10 বছর চেষ্টা করেও কাগামাছির টিকিটই ছুঁতে পারেনি। অবশ্য কাগামাছির কোনো টিকি নেই, মাথা চড়া সবটাই টাক। নানা ছদ্মবেশে ঘুরে বেড়ায়, কখনো তিব্বতী লামা, কখনো মারোয়ারি বিজনেসম্যান। পৃথিবীর সব ভাষায় কথা বলতে পারে। আর শুধু কি তাই, একবার সে এক কাঁটা বনের মধ্যে লুকিয়ে রয়েছে। এমন সময় সেদিকে পুলিশ এসে খোঁজাখুঁজি করতে লাগলো, ধরে ফেলে এমন অবস্থা। তখন সে ঝোপের মধ্যে থেকে পাগলা শেয়ালের মতো খ্যাক খ্যাক আওয়াজ করতে লাগলো। পুলিশ ভাবলো কামড়ালেই জলাতঙ্ক, তারা পালিয়ে বাঁচলো সেখান থেকে। তার মানে আপনি বলছেন ওই মিচকে চেহারার ফচকে লোকটাই কাগামাছি? না,
ওটা বাপে খেদানো মায়ে তাড়ানো হাড় হাবাতে রাম ফক্কর কদম্ব পাকড়াশি। তা হঠাৎ আপনার উপরে ওদের নজর পড়লো কেন? হা টেনিদা, শুনলে না? উনার কি যেন মূলার উপর তার চক্ষু পড়ছে। মূলো? কি পুরিচ্ছে এই কাণ্ড রে! মূলোর জন্য এত কাণ্ড? আরে আমাদের শিয়ালদা বাজারে তো পয়সাতে একটা করে মূলো পাওয়া যায়, তার জন্য চুরি ডাকাতি রক্তপাত। কি যে বলেন স্যার, কোনো মানে হয়? মূলো কে বলেছে? মূলো কে বলেছে? মূলো খেতে আমার একদম ভালো লাগে না, খেলেই চোঁয়া ঢেকুর ওঠে। ভাবছি আর কিরম করছে গাটা। আমি বলছিলাম ফর্মুলা। ও তাই কন, ফর্মুলা? রাবেশ, তা কইতাছিলাম কি স্যার, তা ফর্মুলার কথা ক্যাবলারে কন। আমাদের মধ্যে ওই হইল অঙ্কে ভালো, সব বুঝতে পারবে। যাকগে, তোমরাও বুঝতে পারবে। আমি গাছপালা নিয়ে রিসার্চ করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করে বসেছি। অর্থাৎ একই গাছে একসঙ্গে আম, কাঁঠাল, কলা, আনারস, আপেল আর আঙ্গুর ফলবে, আর 12 মাসেই ফলবে। বাবা, তাই নাকি? সেই জন্যেই এই চক্রান্ত। আমার কি হবে এখন? কিন্তু ফর্মুলা চুরি করতে হলে সেটা তো চুপি চুপি করাই ভালো। সেজন্য পথে ঘাটে এমন করে ছড়াছড়ি করার কি মানে হয়? সবই তো জানাজানি হয়ে যাবে। ওটাই তো কাগামাছির নিয়ম। গোড়া থেকে এইভাবে সে রহস্যের খাস মহল তৈরি করে নেয়। এই বিপদে তোমরা আমায় বাঁচাবে না বাবা? তোমরা এই যুগের ইয়ং ম্যান। না না, ঠিক আছে। এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়াবে না? কাঁদেন না স্যার, কাঁদেন না। নিশ্চয়ই করবো, আলাবাদ করবো। কথা রইলো? কথা রইলো। সবুজ দাড়ি, বাঁদুরে টুপি, নীল চশমা, ধূসো ওভারকোট পরা, 7 কড়ি সাঁতরা, সাঁ করে সিঞ্চলের বনের মধ্যে টুপ করে ডুব মারলেন। কইতাছিলাম কি, কাণ্ডটা কি হইল? দিলু, তার মানে পুদুচেরি। পুঁডিচেরি? হ্যাঁ, সে তো পন্ডিচেরি। হ্যাঁ, এর সঙ্গে পন্ডিচেরির কি সম্পর্ক? তুই চুপ করবে, বেশি পণ্ডিতে ফলাস না। ফ্রেঞ্চে পুদুচেরি মানে হলো ব্যাপার অত্যন্ত ঘোরালো। এটা জানতাম না। কখনো না। আমার পিসেমশাই পন্ডিচেরিতে ডাক্তারি করতেন, আমি জানি। জানিস? হ্যাঁ জানি। টেনিদা খটাং করে ক্যাবলার চাঁদিতে একটা গাঁটটা মারল। ক্যাবলা চিৎকার করে বাগদা চিংড়ির মতো ছিটকে গেল টেনিদার সামনে থেকে। কি বললে? জানে? এখনো বল, জানে? না না বাবা, জানি না। উফ বাবা, যা জানতাম ভুলে গেছি। তোমার কথাই ঠিক। উফ বাবা। ভেরি গুড, অল রাইট। শোন ক্যাবলা, আবার যদি কুরুবকের মতো বকবক করিস না, তাহলে এক চড়ে তোর কান পুরে উইড়া যাইবো। কারেক্ট। এই জন্যই তো বলি, হাবলাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। সে যাক, কিন্তু এখন কি করা যায় বল দেখি? এই সবুজদারি লোকটা তো মহা ফেচাঙে ফেলে দিল রে। আমরা কথা দিয়েছি তো ওকে হেল্প করবো। হ্যাঁ বুঝলাম। তারপর যদি সেই জাপানি বৈজ্ঞানিক কাগামাছি নাকি এসে যদি আমাদের ঘাড়ে চড়াও হয়, তাকে মাছির মতোই সাবার করে ফেলবো। কে সাবার করবে রে? তুই ওই পুঁটি মাছের মতো চেহারা দিয়ে। তোকে না ওই কাগামাছি আর কদম্ব পাকড়াছি সে ভেজে খেয়ে ফেলবে, ভেজে। দেখে নে। আচ্ছা, আমি কইতাছিলাম কি, এখন ওই সব কথা ছাড়ান দাও। আজই বিকালে ওই বুড়ার লগে দেখা হইব, তখন দেখা যাইব কি করণ যায়। কোন পিড়া চলো, বড়ই ক্ষুধা পাইছে। চল বাবা। আমরা ফিরে এসে গাড়িতে উঠলাম। ফিরতে ফিরতে কথায় কথায় আমাদের নেপালি ড্রাইভার বজ্র বাহাদুর বলল ও নাকি নীল পাহাড়ি চেনে, ঝাউ বাংলো নাকি দেখেছে। ম্যাকেনজি সাহেব তৈরি করেছিলেন সেটা। এখন কলকাতার এক বাঙালি বাবু তার মালিক, কিন্তু এখন সেখানে যে কে থাকে সেটা বজ্র বাহাদুর জানে না। তবে আমরা যেতে চাইলে ও সস্তায় নিয়ে যাবে। স্যানিটোরিয়ামে ফিরে এসে চান খাওয়া সেরে ফোয়ারার পাশে আমাদের কনফারেন্স বসলো। টেনিদা গোটা 40 লিচু নিয়ে বসেছে, ওই খাওয়ার পরে মুখ শুদ্ধি। এটা দাও না। চুপ কর না। চুপ কর, করো বাক্য দাঁড়া। যেখানে সেখানে তুই কইতো না। চুলো এক, আমরা বাবু ওসবের মধ্যে নেই। দুদিনের জন্য দার্জিলিং বেড়াতে এসেছি, খামোখা সব ঝঞ্ঝাট কে পোয়াতে যায় বাবু। কিন্তু ভদ্রলোককে যে সকালে কথা দেওয়া হলো, বিকেলে সে কথা ফিরিয়ে নিলেই হলো।
সবুজ দাড়ি কাগামাছি যত সব বোগাস। কইতেছিলাম কি, সেই ভালো, ঝামেলার মধ্যে গিয়া কাম নাই। আসল কথা হলো তোমরা সবাই পয়লা নম্বরের কাওয়ার্ড। হ্যাঁ, হিন্দিতে যাকে বলে ডারপোক। কি বললি? কাওয়ার্ড। সাপ তিমিরও লাই। স্যানিটোরিয়ামের এক কাঞ্চা এসে হাজির, হাতে একটা ছোট্ট প্যাকেট। তিমিরও লাই তার মানে? কে আপনি? এই দুপুরবেলা তিমির কোথায় পাবো? আর লাই মানে তো শোয়া, খামোকা শুতে যাবো কেন? আরে না না, ও বলছে তোমাদের জন্য। ও তাই নাকি? টেনিদা এক টানে প্যাকেটটা নিয়ে খুলে ফেললো, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা বড় চকলেট। কি চকলেট? কে দিল? ও যা বলল তার মানে দাঁড়ায় যে একটু আগেও বাজারে গেছিল, সেখানে সরু গোঁপ আর গলায় মেটে রঙের মাফলার জড়ানো একটা লোকের সঙ্গেও দেখা হয়। সেই লোকটা ওর হাতেই প্যাকেটটা দিয়ে বলে কলকাতা থেকে যে 4 জন ছোকরাবাবু এসেছে তাদের কাছে যেন পৌঁছে দেয়। সরু গোঁপ, মেটে রঙের মাফলার, তাহলে টেনিদা একটানে চকলেটটা খুলে ফেললো, আর টুপ করে মাটিতে পড়লো 4 ভাঁজ করা একটা চিরকুট। সাতশো না তো নীল পাহাড়ি, অকম্মা সব ধাড়ি ধাড়ি। হ্যাঁ, কি লিখছে? এতেই প্রাণে লাগে ত্রাস, গড়ের মাঠে খাওকে ঘাস। বাবা, কদম্ব পাকড়াশি। টেনিদা এবার আমাদের অকম্মার ধাড়ি বলেছে গড়ের মাঠে গিয়ে ঘাস খাবার উপদেশ দিয়েছে। শত্রুকে চ্যালেঞ্জ কইরা পাঠাইছে। কদম্ব পাকড়াশির কাছে হার মেনে কলকাতায় ফিরে যাবে টেনিদা? গিয়ে গড়ের মাঠে তুমি ঘাস খাবে? নীল পাহাড়িতে যাব। তাহলে কদম্ব পাকড়াশির চকলেটটা একটু ভাগযোগ করে যদি সবাই মিলে। বিকেল 5টার সময় আমরা গিয়ে হাজির হলুম ন্যাচারাল মিউজিয়ামের কাছের পার্কটায়। প্রায় ফাঁকা পার্কে আমরা 4 জন ঘুঘুর মতো একটা বেঞ্চে অপেক্ষা করে আছি। দেখতে দেখতে পার্কে সন্ধ্যের ছায়া নামলো। পেছন থেকে ডাক শুনলাম, এই যে আমি এসে গেছি। এসে গেছেন স্যার? কখন? আশেপাশে কাগামাছির চর ঘুরছে। তাই নাকি? আস্তে। আচ্ছা, কাজের কথা সংক্ষেপে সেরে নি। তোমরা নীল পাহাড়ি যাচ্ছ তো? হ্যাঁ স্যার, যাচ্ছি কাল সকালে। ঠিক আছে, মোটর ভাড়া করে চলে যেও, 1.5 ঘন্টা লাগবে। আচ্ছা। ওখানে গিয়ে পাহাড়ি বস্তিতে জিজ্ঞেস করলেই ঝাউ বাংলো চিনিয়ে দেবে। ওকে। তোমরা হবে আমার গেস্ট। মোটর ভাড়াও আমি দিয়ে দেব, কেমন? ভেরি গুড। রাজি? রাজি রাজি রাজি। তাহলে আমি চলি, দাঁড়াবার সময় নেই। কাল ঝাউ বাংলোয় দেখা হবে। আরেকটা কথা মনে রেখো, ছুঁচোবাজি। কি কি ছুঁচোবাজি? ছুঁচোবাজি আবার কি? কি বললো ছুঁচোবাজি? কাগামাছির সংকেত, কাউকে বলো না। আচ্ছা চলি, টাটা। টাটা টাটা বলেই ভদ্রলোক ঝাঁ করে চলে গেলেন। কুয়াশার ভেতর দিয়ে কোন দিকে যে গেলেন ভালো করে ঠাওরও পাওয়া গেল না। ক্যাবলা উঠে দাঁড়ালো। হ্যাঁ, চলো টেনিদা, মোটর স্ট্যান্ডে গিয়ে বজ্রবাহাদুরের গাড়িটা। বলতে না বলতেই একটা আওয়াজ হলো। আর হাবুলের ঠিক কানের পাশ দিয়ে একটা ছুঁচোবাজি এসে পড়লো সামনের ঘাসের ওপর। তারপর আগুন ঝরিয়ে নাচতে নাচতে সামনে ঝাড়ের মধ্যে উধাও হয়ে গেল। আমরা হাঁ করে সেই ছুঁচোবাজির নাচ দেখলাম। কারুর মুখে কোনো কথা নেই। আমরা 4 জন যেন কোনো রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মধ্যে বসে আছি। টেনিদাই প্রথমে কথা বলল। ও এই, আরে এটা কি হলো বল দেখি। এইটা বুঝতে পারলাম না টেনিদা, সেই কদম্ব পাকড়াশি আমাকে পিছে লাগছে। হয়তো বা কাগামাছি নিজে এসে ছুড়ে দিয়েছে। ওরে বাবা, আজ উত্তর এ তো মহা ঝামেলায় পড়া গেল দেখছি। কোথায় ছুটিতে কয়েকদিন দার্জিলিং ঘুরবো নাকি কোত্থেকে এসে জুটলেই একটা মিচকে পটাশ লোক, তারপর সবুজ দাড়ি 7 কোটি 7রা, তারপর কি ওই জাপানি বৈজ্ঞানিক কি কাগামাছি না বগাহাচি। ভালো লাগে স্যার। এই একটা কথা কিন্তু, এই জাপানিরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। এই শোনো শোনো, আমি কইতাছিলাম কি, আমাকে ধইরা না একখানি ইনজেকশন দিব, আর আমরা ভাউয়া ব্যাঙের মতো শীত পটান হইয়া পইরা থাকুম। তখন আমাকে মাথার খুলি ফুটা কইরা তার মধ্যে বান্দরের ঘিলু ঢুকাইয়া দিব। তখনই আমাদের একটা ল্যাজ বেরোবে, আমরা লাফ দিয়ে গাছে উঠবো, আর আমাদের টেনিদা পালের গোদা হইব, জানে কয়েক গোদা বান্দর। চুপ!
ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, গুরুজনের সঙ্গে ইয়ার কি? আমি মরছি নিজের জ্বালায়, আর এগুলো সব তখন থেকে ফাজলামো করছে। এই ভাউয়া ব্যাংক কথার মানে কি? ভাগুয়া ব্যাং, ভাগুয়া ব্যাং মানে হইল গিয়া ভাগুয়া ব্যাং মানে? আরে ভাইয়া ও সব ছোড়ো, লেকিন টেনিদা কে? আমার একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? কি সন্দেহ শুনে? আমার মনে হচ্ছে ওই বুড়োটাই ছুঁচোবাজিটা ছেড়েছে। সে কি? আমার যেন তাই মনে হলো। বুড়ো উঠবার আগে নিজের পকেটটা হাত রাখছিল, একটা দেশলাইয়ের খড়খড়ানিও যেন শুনেছিলাম। কি বলছিস রে? তবে বোধহয় ওই বুড়োটাই কাগামাসি। তোদের মুন্ডু, ও নিজেই যদি কাগামাছি হবে তাহলে কাগামাছির নামে ভয় পাবে কেন? আর আমাদের ঝাউ বাংলোয় বা যেতে নেমন্তন্নই বা করবে কেন? ঠিক ঠিক ঠিক। না, যা বুঝছি ঝাউ বাংলোয় যেতেই হবে। বলছি যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে। আচ্ছা, কদম্ব পাকড়াশি 2 নম্বর চকলেট পাঠিয়ে ভিতু বলে ঠাট্টা করে গেল, ছুঁচোবাজি ছেড়ে আমাদের চ্যালেঞ্জ করে গেল। সেগুলো বেমালুম হজম করে চলে যাব? আমাদের পটল লাগার প্রেস্টিজ নেই একটা? আলবাত ঠিক বলেছিস। শেষ পর্যন্ত আমরা আমাদের দুর্দান্ত অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লুম। সকাল 8:30 হবে। দার্জিলিং রেল স্টেশনের পাশ থেকে আমাদের গাড়িটা ছাড়তেই টেনিদা হাঁক ছাড়লো, পটল ডাঙা! পটল ডাঙা! আমার পটল ডাঙা! আমাদের সঙ্গী বজ্রবাহাদুর পরিষ্কার বাংলায় কথা বলতে পারে, এমনিতে ভালো, শুধু মেজাজটা একটু চড়া। বেশ কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি এবার ডান দিকে বাঁক নিল। রাস্তার দুধারে সার বাঁধা পাইনের বন, টাইগার ফার্নের ঝোপ, থরে থরে সাজানো সানাই ফুল। রাস্তাটা সরু, রাশি রাশি প্রজাপতি উঠছে। বজ্রবাহাদুর জানালো যে আমরা নীলপাহাড়ি এরিয়ায় ঢুকে গেছি। নীলপাহাড়ি? আমরা চারজনেই নড়ে উঠলুম। টেনিদা দেখেছো ওই পাথরটার গায়ে খড়ি দিয়ে কি লেখা আছে? কুন্ডু মশাই! এই কইতেছিলাম কি, আরে এইখানে আবার লেখা রাখছে হাঁড়ি সাসা। বজ্রবাহাদুর ভাই, থামা, গাড়ি থামান শিগগির। বজ্রবাহাদুর গাড়িটাকে আরেক পাক ঘুরিয়ে নিয়ে ব্রেক কষলো, আমাদের নামতে বলল। এটাই নাকি ঝাউ বাংলো। আমরা নেমে অবাক হয়ে দেখলুম পাশেই একটা ছোট্ট টিলার মতো উঁচু জায়গা। পাথরের অনেকগুলো সিঁড়ি উঠে গেছে সেইটা পেয়ে। আর সিঁড়িগুলো যেখানে শেষ হয়েছে সেখানে পাইন আর ফুল বাগানে ঘেরা চমৎকার একটা বাংলো। আমরা আরো দেখলুম চোখে নীল গগলস, বাঁদুরে টুপিতে মাথা মুখ ঢাকা, গায়ে ওভারকোট আর হাতে একটা মোটা লাঠি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন সাতকড়ি সাঁতরা। এসো এসো খোকারা এসো, আরে আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করে আছি। আর সেই সময় একটা দমকা হাওয়া উঠল, কি একটা কোত্থেকে খড়খড় করে আমার মুখের উপর এসে পড়লো। আমি থাবা দিয়ে পাকড়ে নিয়ে দেখলুম সেটার কিছুই নয়, একটা চকলেটের র্যাপার। বজ্রবাহাদুর গাড়ি নিয়ে পুবংয়ে চলে গেল, বলে গেল কাল সকালে আবার আসবে। আমরা যদি কোথাও বেড়াতে যেতে চাই নিয়ে যাবে। আমরা চারজন ঝাউ বাংলোয় গিয়ে উঠলুম। বাইরের মনোরম দৃশ্য তো আছেই, কিন্তু তার চাইতেও সেরা বাংলোর ভেতরটা। সোফা টোফা দেওয়া বিশাল ড্রয়িং রুম, কত রকমের ফার্নিচার, দেয়ালে কত সব বিদেশি ছবি। সাতকড়ি আমাদের একতলা দোতলা সব ঘুরিয়ে দেখালেন। তারপর দোতলার একটা বিশাল হল ঘরে নিয়ে গিয়ে বললেন, এই যে তোমাদের শোবার ঘর, কেমন পছন্দ হয়েছে? পছন্দ বলে পছন্দ। প্রকাণ্ড ঘরে 4খানা খাটে বিছানা পাতা, একটা ড্রেসিং টেবিল, 2টো ওয়ার্ড্রোব, একটা বিশাল টেবিলের দুদিকে 4টে চেয়ার, টেবিলের ওপর ফুলদানি, পাশে স্নানের ঘর, বইয়ের শেলফও রয়েছে একটা। ঘরটা 3 দিকে জানলা, তাই দিয়ে এন্তার পাহাড় জঙ্গল আর দূরের চা বাগান দেখা যায়। ওই চা বাগানটা দেখছো, ওর একটা ভারী মজার নাম আছে, রংলিওট। বাহ, কি দারুণ নাম! বলছি মানেটা কি শব্দটার? আরে টেনিদা, এইটা আর বুঝতে পারলা না? এইটার মানে হইল মায়ে পোলারে ডাক্কা কইতাছে, ওই রংলি শোনা আমার, ওঠ ওঠ ওঠ, সকাল হইছে আর শুইয়া থাকিস না, ওইটা পড়। না না, ওটা পাহাড়ি ভাষা, ওর মানে হলো এই পর্যন্তই আর নয়। বলছি তা এরকম নাম কেন হলো? সে একটা গল্প আছে, পরে বলবো। আর ওই চা বাগানের ওপারে যে পাহাড়টা দেখছো,
তার নাম ওনার নাম হচ্ছে মংপু। টেনিদা সাতকড়ি বাবুকে পার্কের ভেতর ছুঁচোবাজি ছোড়ার ঘটনাটা বলল। সাতকড়ি একটা খাবি খেলেন। ছুঁচোবাজি? তবে ও ব্যাটার গুপ্তচর ওখানেও ছিল। লোকটা নিশ্চয়ই কদম্ব পাকড়াশি। আমার ফর্মুলাটা আর কাগামাচির হাত থেকে বাঁচানো যাবে না। আচ্ছা বলছিলাম, তা পুলিশে খবর দিলেই তো। পুলিশ? আরে পুলিশ কিছু করতে পারবে না। বন্ধুগণ, তোমরাই ভরসা। বাঁচাবে না আমাকে? সাহায্য করবে না আমায়? কাঁদবেন না, কিচ্ছু ভাববেন না সাতকড়ি বাবু, আমরা আছি। কইতাছিলাম কি, হাবুলো একটা ঘোরতর কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সাতকড়ি বাবুর কাঞ্চা এসে জানালো খাবার তৈরি। এরপর সারাটা দিন বেশ কাটলো, প্রচুর খাওয়া দাওয়া হলো। দুপুরে সাতকড়ি বাবু অনেক কবিতা শোনালেন। সেই ফর্মুলাটার কথা বললেন, যা দিয়ে একটা গাছে আম, কলা, আঙুর, আপেল সব একসঙ্গে ফলানো যায়। আমি একবার ফর্মুলাটা দেখতে চেয়েছিলুম, তাতে বিকট ভ্রুকুটি করে সাতকড়ি বাবু আমার দিকে তাকালেন। এনসাইক্লোপিডিক ক্যাটাস্ট্রফি বোঝো? সর্বনাশ, নাম শুনেই পিলে চমকে গেল। আমি স্কুল ফাইনালে স্কলারশিপ পাওয়া ক্যাবলা পর্যন্ত থই পেল বলে মনে হলো না। প্রাণ তোষিনী মহাপরিনির্বাণ তন্ত্রের পাতা উল্টেছো কোনোদিন? কি বলছি রে? আগে না, উল্টাতেও চাই না। নেবুচাডনেজার আর পজিট্রোপেনের কম্বিনেশন কি জানো? আগে জানি না। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে অ্যাকোয়াটাইকোটিস যোগ করলে কি হয় বলতে পারো? খাইছে। তাহলে ফর্মুলা দেখে তো কিচ্ছু বুঝতে পারবে না। দেখুন, মানে অ্যাকোয়াটাইকোটিস তো জোয়ানের আরক, তাই না? জোয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি যোগ করলে তো। ওই তো আমার গবেষণার রহস্য। ওটা বুঝলে তো ফর্মুলাটা তুমি আবিষ্কার করতে পারতে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। ক্যাবলার কথায় কান দেবেন না। সব জিনিস নিয়ে ওর সব সময় টিকটিক করা চাই। এই ক্যাবলা, ফের যদি তুই ওস্তাদি করতে যাবি না, তাহলে এক চড়ে তোর কানপুরে পাঠিয়ে দেবে। থাক থাক, এই নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। যা, বিকেল তো হলো, তোমরা এখন চা টা খেয়ে একটু ঘুরে এসো, কেমন? রাত্রিরে আমার গল্প হবে। সাতকড়ি বাবু উঠে গেলেন, আমরা বেড়াতে বেরুলুম। দার্জিলিং এর ভিড় হট্টগোল কিচ্ছু নেই। নিরিবিলি গ্রামে লোকজন অল্প, পাহাড়, জঙ্গল, ফুল আর ঝর্ণায় ভরা। থেকে থেকে ফগ ঘনিয়ে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। দূরে সমতলের একটুখানি সবুজ রেখা দেখা যায়, সেখানে একটা রূপলি নদী চিকচিক করছে। ওটাই তিস্তা ভ্যালি। চারদিক দেখে আমাদের মন যেন জুড়িয়ে গেল। রাত হলো, ড্রয়িং রুমে বসে আমরা আবার অনেক গল্প করলুম। সাতকড়ি বাবু এবার একটা বেশ লম্বা কবিতা আমাদের শোনালেন। ওগো শ্যামল পাহাড়, তোমার কি বা বাহার, আমার মনে জাগাও দোলা, করো আমায় আপন ভোলা, তুমি আমার ভাবের গোলা, যোগাও প্রাণের আহার। বাবা, পেটের আহার লিখলেও মন্দ হতো না। ঠিক আছে, ঠিক বলেছ। তাও হতো, তবে পেটের আহারটা কবিতায় ভালো শোনায় না। স্যার কইতাছিলাম কি, ভাবের গোলা না লেখা ধানের গোলাও লিখতে পারতেন। এটা দারুণ বলেছিস। এইসব উঁচু দরের কাব্যচর্চায় প্রায় 9টা বাজলো। তারপর প্রচুর আহার এবং দোতলায় উঠে সোজা কম্বলের তলায় লম্বা হয়ে পড়া। নতুন জায়গা, তাই সহজে ঘুম আসছিল না। আমরা কান পেতে বাইরে ঝিঝির ডাক আর দূরে ঝর্ণা শব্দ শুনছিলাম। ক্যাবলা হঠাৎ বলে উঠল, দেখ, আমার কিরকম সন্দেহ হচ্ছে। জোয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি কি হচ্ছে? তারপর লোকটা বলছে বৈজ্ঞানিক, অথচ সারা বাড়িতে একটাও সায়েন্সের বই তো দেখতে পেলুম না, খালি কতকগুলো বিলিতি মাসিক পত্র আর ডিটেকটিভ বই। আমার মনে হচ্ছে, এই ওটা কিসের আওয়াজ রে? হঠাৎ অন্ধকার ঘরে সাদা দেয়ালে মাঝারি সাইজের ছবির ফ্রেমের মতো চারকোণ একটা আলো এসে পড়ল। আরে কি! আমরা চারজনই তড়াক করে বিছানায় উঠে বসলুম। কিসের? ছবি পড়ছে যে, সিনে ক্যামেরায় তোলা রঙিন ছবি।
কিন্তু এ কি, ছবিতে তো আমরাই রয়েছি, মেলে ঘুরছি, সিঞ্চলে সাতকড়ির সঙ্গে কথা বলছি, টেনিদা ক্যাবলাকে চাটি মারতে যাচ্ছে, ঝাউ বাংলোর নিচে আমাদের গাড়িটা এসে থামলো। ছবি শেষ, এবার আঁকা বাঁকা অক্ষরে লেখা, কাটা মুন্ডুর নাচ দেখবে, শুনবে হাঁড়ি চাচার ডাক, কাগা মাছির প্যাঁচ দেখে নাও, একটু পরেই চিচিং ফাঁক, ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য প্রস্তুত হও, ইতি ঝুমুরলাল ফর কাগা মাছি। চৌকো আলোটা সাদা হয়ে দপ করে নিভে গেল, কিরকির আওয়াজটা আবার শোনা গেল না। অন্ধকারে ক্যাবলায় চেঁচে উঠল, পাশের ঘর, ওখান থেকে প্রজেক্টটা চালিয়েছে, পাশের ঘর। টেনিদা আলো জ্বালালো, ক্যাবলা ছুটে গিয়ে পাশের ঘরের বন্ধ দরজায় লাথি মারলো একটা, দরজাটা খুললো না, ভেতর থেকে বন্ধ। হাবুল ছুটে গিয়ে আমাদের ঘরের দরজাটা খুলতে গেল, সেটাও খুললো না। বাইরে থেকে কেউ শেকল বা তালা আটকে দিয়েছে বলে মনে হলো। যতই টানাটানি করি আর চেঁচিয়ে গলা ফাটাই, দরজার কিছুতেই খোলে না। শেষ পর্যন্ত হাবুল সেন থপ করে মেঝের উপরে বসে পড়লো। বসলি কেন? কইতাছিলাম কি, এই কাকা মাসি এখন আমাগো মাসির মতন টপ টপ কইরা ধইরা খাইবো। 4-4টে লোককে গিলে খাবে, ইয়ার কি নাকি? পূব দিকের জানলার কাছে বড় একটা গাছ রয়েছে টেনিদা, একটু চেষ্টা করলে ওই গাছটা বেয়ে আমরা নেমে যেতে পারি। আর আমরা নাম্বার সঙ্গে সঙ্গে কাকামাছি আমাদের এক একজন। তোর কাকামাছি সামনে আসুক না একবার, তারপর দেখা যাবে। টেনিদা, তুমি আমাদের লিডার, তুমি এগো। ঠিক, এই 1 মিনিট, এই আর কি হচ্ছে? তারপর হাত পা ভেঙে মরি আর কি? এই দেখ, এসব ইন্দ্রলুপ্ত মানে ঢ্যাসটামোর মধ্যে আমি নেই। ইন্দ্রলুপ্ত মানে টাক, ঢ্যাসটামো নয়। শাট আপ! আমি বলছি ইন্দ্রলুপ্ত মানে ধ্যাসটামো। তাহলে তুমি বোঝবার চেষ্টা করো, আর আমি ততক্ষণে গাছ বেয়ে নামতে চেষ্টা করি। কি, এটা তো 1 নম্বরের পুঁইচচ্চড়ি, কি মানে পুলিচ্চেরি বলে মনে হচ্ছে। তালা বড় টেনিদা, পালা শক্ত করে না, ঠ্যাং দুটো টেনে ধর। পত্রপাঠ আমি ক্যাবলাকে চেপে ধরতে গেলুম, আর ক্যাবলা তখনই পটাং করে আমাকে একটা ল্যাং মারলো। বেলা ছাড়বি কি না? এখন সমূহ বিপদ, নিজেদের মধ্যে মারামারি করার সময় নয়। ঠিক বলেছো, ঠিক বলেছো। বালকগণ, তোমরা সব স্থির হয়ে বসো, আর আমি যা বলছি কান পেতে শোনো। আমি বালক নই। শাট আপ! দরজা বন্ধ হয়ে আছে, থাকুক। ওতে আপাতত আমাদের কোনো ক্ষতি বৃদ্ধি হচ্ছে না। আমরা আপাতত কম্বল গায়ে চড়িয়ে শুয়ে থাকি, সকাল হোক তারপর। টেনিদা আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে একটা বিকট আওয়াজ। আবার কি হলো? করতেছিলাম কি, এত পেঁচা। পেঁচাও তো জোরে ডাকে না, তাছাড়া ঘেঁচা ঘেঁচা করছে যে। আমি পটলডাঙ্গার পেলারাম, অনেক দিন পালাজ্বরে ভুগেছি, পেটে একটা পালাজ্বরের পিলে ছিল। এই বিকট আওয়াজ শুনে সেটা তড়াক করে লাফিয়ে উঠল, কিরকম একটা কাঁপুনি ধরে গেল। আমি বিছানায় উঠে পড়ে একটা কম্বল মুড়ি দিলুম। আমি গোবরডাঙ্গায় পিসিমার বাড়িতে এরকম আওয়াজ শুনেছি, ওটা হাড়ি চাচা পাখির ডাক। গান ধরেছে হাড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু মশাই। আরো মিনিট খানেক পরে হাড়ি চাচা থামলো। ততক্ষণে আমাদের কান ঝাঁঝা করছে, মাথা বনবন করছে, বুদ্ধি শুদ্ধি হালুয়ার মতো তালগোল পাকিয়ে গেছে। বেপরোয়া ক্যাবলা পর্যন্ত স্পিকটি নট। কইতাছিলাম কি, খুবই ফ্যাশনে পইড়া গেলাম দেখতেছি। এখন কি করা যায় টেনিদা? টেনিদা বলে ফেলো। রাত্রিরে হাঁড়ি চাচা ডাকে নাকি? কাকামাছি স্পেশাল হাঁড়ি চাচা, যখন খুশি ডাকতে পারে। চুপ করতো। টেনিদা, আমার একটা সন্দেহ হচ্ছে। কি রে? কাকামাছি টাচি সব বোগাস, ওই সবুজদারি সাতকড়ি লোকটাই সুবিধের নয়। হ্যাঁ, রাত্রিরে ইচ্ছে করে আমাদের ভয় দেখাচ্ছে। কি বলছিস? এমন একটা জাতা ফর্মুলা বলছে যার কোনো মানেই হয় না। আরে থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের হারক, পাগল না পেট খারাপ, কোনটা ভেবেছে আমাদের? কোনটা? আরে বুঝেছি, কিন্তু সেই মিচকে পটাস লোকটা আর সিনে ক্যামেরা দিয়ে আমাকে ছবি বা তুললো কেডা? চুচুবাজি বা চুললো কে? হ্যাঁ, তবে সাতকড়ি কুয়াশার ভেতর থেকে ওটা ছুঁড়ে দিয়ে কি বুঝেছি,
জানলার নিচ থেকেই শব্দটা আসছে। আচ্ছা দাঁড়াও তো। টেবিলের উপর কাঁচের জগ ভর্তি জলটা তুলে নিয়ে জানলা দিয়ে ঢেলে দিল। সেই আওয়াজটা থেমে গেল মাঝপথেই। তারপরেই মনে হলো বাইরে কে যেন হুড়মুড় করে ছুটে পালালো। আরও মনে হলো কে যেন অনেক দূরে হেঁচেই চলেছে। দেখলে টেনিদা, হাঁড়ি চাঁচা নয় মানুষ। এক জগ ঠান্ডা জলে ভালো করে নাইয়ে দিয়েছি, সারা রাত ধরে হেঁচে মরবে, রাতে আর বিরক্ত করতে আসবে না। কাগামাছি হাসতে আসে। আহা, বেচারা শেষকালে নিউমোনিয়া না হয়। মরুক, হোক নিমোনিয়া, মরুক। ফিল্ম দেখাচ্ছে, সমানে ঘেঁচা ঘেঁচা করছে, একটু ঘুমোতে দেওয়ার নামছি রে। উফ, চুলোয় যাক ওসব। দরজা যখন খুলবেই না তখন শুয়ে পড়াই ভালো। কি বল? হ্যাঁ, যা হবে কাল সকালে দেখা যাবে। আবার যদি হাঁড়ি চাচা বিরক্ত করতে আসে না, তাহলে ওপর থেকে চেয়ার ছুঁড়ে মারবো, আমি বলে রাখলাম। ঠিক আছে, এবার শুয়ে। হ্যাঁ, শুয়ে পড় বাবা। ও মর্গে যা বাবা। কম্বল জড়িয়ে আমরা বিছানায় লম্বা হলুম। মিনিট 5 ভেতরেই টেনিদার নাক ডাকা শুরু। ক্যাবলার হাবুলও ঘুমিয়ে পড়েছে বলে মনে হলো, কিন্তু আমার ঘুম আসছিল না। বাইরে রাত ঝমঝম করছে, ঝিঁঝি ডাকছে। ঘরের বড় আলো দুটো নেভানো, শুধু একটা নীল আলো জ্বলছে। জানলার কাচের ভেতর থেকে কালো কালো গাছের মাথা আর আকাশের জল জলে একরাশ তারা দেখা যাচ্ছে। কাছাকাছি জনমানুষ নেই। এখন যদি কাগামাছি ঘরে ঢুকে আমাদের এক একজনকে মাছির মতোই টপাটপ গিলে ফেলে, তাহলে কি হবে? 7-5 চিন্তায় পেটের ভেতরটা কেমন করে উঠল। হাবুল আমার পাশেই শুয়ে আছে, তবু সাহস পাওয়ার জন্য আমি ওকে আস্তে আস্তে ধাক্কা দিলুম। এই হাবুল, হাবুল, এই হাবুল, আরে এই কে হয়েছে? কি হয়েছে হাবুল? চেঁচাচ্ছিস কেন? আমার গুতা মারছে। আমার কথা শেষ হলো না, ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘরের ঠিক মাঝখানে শূন্যে ওটা কি ঝুলছে? আবছা আলোতেও স্পষ্ট দেখা গেল, ঠিক যেন হাওয়ায় একটা প্রকাণ্ড কাটা মুন্ডু নাচছে। তার বড় বড় দাঁত, মিটমিটে দুটো চোখ যেন আমাদের দিকে তাকিয়ে এই মিটমিট করে হাসছে। আমরা চারজনই একসঙ্গে বিকট চিৎকার করে উঠলুম, আর সঙ্গে সঙ্গে ঘরের নীল আলোটাও নিভে গেল। আর আমি অজ্ঞান হওয়ার আগে টের পেলুম খাটের উপর থেকে চাল কুমড়োর মতো আমি ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়েছি। খুব সম্ভব দাঁত কপাটি লেগে গেছিল, কিন্তু বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকাও গেল না। কে যে পা ধরে এমন এক হ্যাঁচকা টান মারলো, আমি কম্বল টম্বল শুদ্ধ আরেক পা গড়িয়ে গেলুম। উঠে বসে দেখি কাটা মুন্ডু টুন্ডু কিচ্ছু নেই, ঘরে আলো জ্বলছে। টেনিদা হাঁ করে উপর দিকে তাকিয়ে আছে। হাবুল গুটি গুটি বেরিয়ে আসছে খাটের তলা থেকে। ভূতের কাণ্ড রে ক্যাবলা, কাগামাছি সে ভূত ছাড়া কিন্তু কিচ্ছু নয়। মুলার মতো দাঁত বাইর কইরা ক্যাস ক্যাস কইরা হাসতে আসিল। ঘ্যাক কইরা একখান কামড় দিলেই তো কাম সারছিল। কি ভোর হোক, তারপর আমি আর এখানে নেই, সোজা দার্জিলিং পালিয়ে যাবো। পালা পালা পালা, যে চুলোয় খুশি যা, কিন্তু যাওয়ার আগে একবার ওই স্কাইলাইটটা লক্ষ্য করে দেখ। কোনটা? স্কাইলাইটটা খোলা, ওখান দিয়ে দড়ি বেঁধে একটা মুন্ডু যদি ঝুলিয়ে দেওয়া যায়, আর তারপরেই যদি কেউ শুরুত করে সেটাকে টেনে নেয়, তাহলে কেমন হয়? আই সি, তাহলে তুই বলছিস ওটা? যদ্দূর মনে হচ্ছে টেনিদা, ওটা একটা কাগজের মুখোশ। না 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 না, মুখোশ না, মুখে মুলার মতন দাঁত আসিল। চুপ কর কাওয়ার্ড কোথাকার। শোনো, আমি বলছি, আমি যাওয়ার আগে যদি মুলোর মতো দাঁতগুলোকে গুঁড়ো করে দিয়ে যেতে না পারি,
তাহলে আমার নাম কুশল মিত্তিরি নয়। বাহ বাহ, এই ব্যাপার কি হে তোমাদের? রাত 12:30 বাজে, এখনো তোমরা ঘুমোওনি। আমি হঠাৎ জেগে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে। আলো জ্বলছে? আচ্ছা লোক তো মশাই, আপনি এতক্ষণে খবর নিতে এলেন? এদিকে আমরা প্রায় মারাই যাচ্ছিলাম, বাইরে থেকে দরজা বন্ধ, ভেতরে ভূতের কীর্তন চলছে, আর আপনি বলছেন কেন ঘুমোয়নি? কেন, দরজা তো খোলাই ছিল। খোলা ছিল? আমরা আধা ঘন্টা ধরে টানাটানি করে খুলতে পারিনি। আরে কি হয়েছিল একটু বলো দেখি। ব্যাটা নিজ্ঞাত মেফিস্টোফেলিস একবার সামনে পেলে না, এমন দু একটা ডিলাগ্রান্ডি মেরে দেবো যে ইয়াক ইয়াক হয়ে যাবে। দাঁড়াও, ব্যাপারটা বুঝে দেখি। তার আগে তোমাদের ভুলটা একটু শুধরে দিই। মেফিস্টোফেলিস মানে হচ্ছে শয়তান, পুরুষ, ফরাসি ভাষায় মাস্কিউলে, আর মাস্কিউলে হলে বলা উচিত লাগরান, অর্থাৎ কিনা মস্ত বড়। আর ডি মানে দাটা ওখানে। থামুন তো মাথায়, থামুন। আমরা মরছি নিজের জ্বালায়, আর আপনি এই মাঝরাত্রিরে ফরাসি শোনাতে এসছেন? আচ্ছা লোক তো। আচ্ছা থাক, এখন খুলে বলো তো কি হয়েছেটা কি। ক্যাবলা সবটা বুঝিয়ে বলল সাতকড়ি বাবুকে। তিনি কখনো হাঁ করলেন, কখনো চোখ গোল গোল করলেন, শেষে হুতুম পেঁচার মতো থ হয়ে রইলেন। তাহলে সেই কাগামাছি না, এমন ঘোর বেগে আক্রমণ করছে আর বাঁচানো যাবে না মনে হচ্ছে। আমার এমন যুগান্তকারী আবিষ্কার, সব গেল, সব গেল। আমাদের পাশের ঘরে কি আছে? ওটা স্ট্যাক রুম, মানে বাড়ির বাড়তি আর ভাঙাচোরা জিনিসপত্র জড়ো করে রাখা আছে ওতে। ওর দরজায় চৌকো ফুটোটা এলো কি করে? মানে যা দিয়ে এই ঘরের দেওয়ালে প্রজেক্টরের ছবি ফেলা যায়। চৌকো ফুটো? ফুটো। ফুটো আবার কে করবে? ফুটো ফাটার কথা আবার কেন? কোনো ফুটোর খবর তো আমি জানি না। তাহলে জেনে নিন, ওই দেখুন। সাতকড়ি উঠে দেখলেন, আর দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ঈশ্বর, হায় 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 হায়, এবার তো একেবারে মরেই গেলুম দেখছি। ঠিক আছে, মারা একটু পরে যাবেন, তার আগে ওই ঘরটা খুলবেন। চলুন তো। চলুন। ঘর মানে ওই ঘরটা? ওটা তো খোলা যায় না। কেন খোলা যায় না? মানে আসবার সময় ওই ঘরের চাবি কলকাতায় ফেলে এসেছি তো, আর দুটো পেল্লাই তালা ওই ঘরে লাগানো আছে। তাহলে সেই তালা ভাঙতে হবে। তাহলে দার্জিলিং থেকে কামার আনতে হবে, ও বস্তু এমনিতে ভাঙবে না। ঠিক আছে, চলুন দেখা যাক। চলো। সবাই বেরুলুম। সারা বাড়িতে আলো জ্বলছে। পাশের ঘরের সামনে গিয়ে দেখা গেল আধ হাত করে লম্বা দুটো তালা ঝুলছে। এ তালা খুলতে সত্যি কামান দাগতে হবে। ক্যাবলার কথা মতো আমরা সবাই একবার বাইরে বেরিয়ে এলুম। বাইরে ঠান্ডা কালো রাত, পাইনের বন কাঁপিয়ে হু হু করে হাওয়া দিচ্ছে, কুয়াশা ছিঁড়ে যাচ্ছে হাওয়ায়। দূরে কালো কালো পাহাড়ের মাথায় মোটা ভুটিয়া কম্বলের মতো পুরো পুরো মেঘ জমেছে, লাল বিদ্যুৎ ঝলসাচ্ছে তার ভেতরে। সাতকড়ি বাবু টর্চ জ্বালালেন, আর সেই আলোয় আমরা দেখলুম ঠিক আমাদের জানলার নিচে মাটিতে খানিকটা জল রয়েছে তখনও, আর তার ভেতরে জুতো পরা পায়ের দাগ। কিন্তু আশেপাশে ঘাস, তাই পায়ের ছাপ যে কোথায় গেছে সেটা বেশি দূর বোঝা গেল না। হাঁড়ি চাচা, মাথায় জল পড়তে কেটে পড়েছে হাঁড়ি চাচা। যা হওয়ার হয়েছে, এবার তোমরা শুয়ে পড়ো। আজ আর মনে হয় না কোনো উৎপাত হবে। আমি রাত জেগে পাহারা দেব ক্ষণ, তোমরা শুয়ে পড়ো। দরকার হলে আমি তোমাদের ডাকবো। আমরা যখন শুতে গেলুম তখন ঝাউ বাংলোর হল ঘরের ঘড়িটায় টং করে 1টা বাজলো। শোবার আগে ক্যাবলা দুটো কাজ করলো। প্রথমে দড়ি টেনে সবকটা স্কাইলাইট ভালো করে বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলটা টেনে এনে পাশের ঘরের দরজার সামনে এমনভাবে দাঁড় করালো যাতে ওখান থেকে কাগামাছি আর আমাদের দেওয়ালে প্রজেক্টরের আলো ফেলতে না পারে। ভালো হয়েছে। গায়েব? কোথায় গায়েব? কেমন করে গায়েব? কাঞ্চা যা বলল তার মানে হলো প্রতিদিন ভোর 5টায় সাতকড়ি সাঁতরা 1 কাপ চা খেতেন। আজ ভোরবেলা কাঞ্চা চা নিয়ে ঘরে ঢুকতেই দেখে ঘর তছনছ, বালিশ কম্বল সব মেঝে পড়ে আছে। এক কোণে একটা টিপার কাত হয়ে রয়েছে, কার একটা ভাঙা হুঁকো রয়েছে সাতকড়ি বাবুর বিছানার উপরে। দরজার বাইরে এক গাছা মুড়ো ঝাঁটা, সিঁড়িতে কুকুরে চেবানো 1 পাটি চপ্পল। মানে অনেক কিছুই আছে, নেই কেবল সাতকড়ি সাঁতরা।
1.5-2 ঘন্টা ধরে কাঞ্চা সব জায়গায় তাকে খুঁজেছে, কিন্তু কোথাও তার সবুজ দাড়িটির ডগা পর্যন্ত পাওয়া যায়নি। আমরা 4 মূর্তি 7 কোটি 7টার ঘরে গেলুম। ঠিকই বলেছে কাঞ্চা, ঘরের ভেতরে একেবারে হই হই কাণ্ড। ওয়েট ওয়েট ওয়েট, পেয়ে গেছি। ওকে, এই যে এই ছেঁড়া চপ্পল পায়ে দিয়ে হুঁকো খেতে খেতে কাগামাছি এসেছিল। মোটেই না, হ্যাঁ? ভাঙা হুঁকোতে তামাক খাবে কি করে? এর একটা গভীর অর্থ আছে টেনিদা। ওই ওই জাপানিরা হুঁকো কবিতা লেখে কিনা, তাই কাগামাছি হুঁকো রেখে জানিয়ে গেছে সে জাপানি। তোকে আর বুদ্ধি খাটাতে হবে না। হাইকু কবিতা হুঁকো হতে যাবে কেন? আর কোন ডাকাত মুড়ো ঝাঁটা নিয়ে আসে রে? সে তো পিস্তল টিস্তল। এই 1 মিনিট, এই হুঁকোর মাথায় এটা কি রে? একটা কাগজ না? কল কল পড়। দাঁড়া দাঁড়া কি দাঁড়া। লেখা কি লেখা? প্রিয় 4 বন্ধু, কাগামাছি দলবল নিয়ে ঘেরাও করেছে, 2 মিনিটের মধ্যে এসে পড়বে। আমি জানি এক্ষুনি তারা লোপাট করবে আমাকে, তাই ঝটপট লিখে ফেলছি চিঠিটা। আমাকে গায়েব করে ফর্মুলাটা জেনে নেবে। তোমরা আমাকে খোঁজার চেষ্টা করো, কিন্তু খবরদার পুলিশে খবর দিও না যেন, তাহলে তক্ষুনি আমায় খুন। যা, এই আর তো লেখা নেই। মানে এরপরেই কাগামাছি এসে ওকে ক্যাচকটকটটা করেছে। এই এক মিনিট, মানে বলছি ব্যাপার যা বুঝছি, রে দার্জিলিং এই চলে যাব নাকি? চলো চলো। সেইটা মন্দ বলো না। ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? বিপদে পড়ে এক ভদ্রলোক ডেকে পাঠিয়েছিলেন, তাকে ডাকাতের হাতে ফেলে রেখে পালিয়ে যাবে? পটল লাগার ছেলেরা এত কাপুরুষ। এরপরে কলকাতা ফিরে মুখ দেখাবি কি করে? বল পালা, বল কি করে মুখ দেখাবি? সত্য কথা কইছে, মুখ দেখান যাইবো না। তাহলে চলো পাইনের বোনটাকে খুঁজে দেখা যাক, তারপর যা হয় একটা প্ল্যান করা যাবে। বলছিলাম এই এক্ষুনি। আগে হ্যাঁ, এক্ষুনি। ঠিক আছে, যাচ্ছিস কেন? চল যাচ্ছি। চল, চল। ঝাউ বাংলোর ঠিক পেছনেই জঙ্গল, সারি সারি পাইনের গাছ, টাইগার ফার্নের ঝোপ, সোঁদা মাটি, ভিজে পাথরের ঠান্ডা গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আমি প্রায় কবি কবি হয়ে যাচ্ছি এমন সময়, মন চতুর্দিকে পাইনের বন, কি দারুণ লাগছে এই গৃহকোণ। এই চুপ কর, চুপ কর। খালি কিরম বলে তো। দূর, এই বনের মধ্যে কোথায় খুঁজে বল দেখি। আর তাছাড়া সাতকড়ি বাবুকে নিয়ে জঙ্গলের দিকেই যে গেছে তারও তো প্রমাণ নেই। প্রমাণ চাও? হ্যাঁ? এই দেখো ঝোপের মাথায় রং চঙে ওটা কি দেখেছো? ওই দেখি দেখি কি রে? উমা, এটা তো চকলেটের মোড়ক। তার মানে কদম্ব পাকরাশি। থাম, এ হাবুল খুঁজে দেখতো, আর কিছু পেলি? না 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 না, পাই নাই। যদি একখান চকলেটও এইখানে পইড়া থাকে, তাহলে জুত কইরা খাওন যাইবো। খাইতে হইব না, চলে আয়। এক মিনিট। মোড়কের পেছনে এটা আবার কি রে কেবলা? সাতরামশাই গুম, তাকডুমা ডুম ডুম, বৃক্ষে ও কি লম্ব, বলছে শ্রী কদম্ব। কি রে কেবলা, কি বুঝছিস? এই জঙ্গলের মধ্যেই কোথাও ওরা আছে। দাঁড়াও, ছড়াটাকে ভালো করে বুঝতে হবে। দেখো, সাঁতরামশাই গুম হয়েছেন সেটা তো পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার। সেই জন্যই আনন্দে কাকামাছি আর কদম্ব বলছে টাকডুমাডুম। এই অবধি ঠিক আছে, কিন্তু বৃক্ষে ও কি লম্ব, এইটার মানে কি? গাছে কি ঝুলছে? গাছে কি ঝুলবো? পাকা কাঁঠাল ঝুলতে আছে বোধ হয়। পাকা কাঁঠাল? বাবা, পাকা কাঁঠাল ঝুলছে? তাই নাকি? কোথায় রে? तुम लोग कितना बेफायदा बात कर रहे हो यार। কি বলছিস? খাবার কথা শুনলেই তোমাদের আর কারো সার্ক আমার মাথা ঠিক নেই রেতা। হিন্দিতে চলে গেছে। পাইন বনের ভেতর পাকা কাঁঠাল কোত্থেকে ঝুলবে? এর একটা গভীর অর্থ আছে বলে মনে হয়। আবার অর্থ? কি অর্থ? দাঁড়া, একটু দেখতে হচ্ছে। চল তো এগোনো যাক। এগোবি? চল। বেশি দূর এগোতে হলো না, হাবুল চেঁচিয়ে উঠলো, ওই 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 ওইখানে ঝুলতাছে। কোথায় কি? কি একটা পাহাড়ি গাছ, বেশি উঁচু নয়, কিন্তু অনেক ডালপালা আর তাতে লম্বা লম্বা সব ফল রয়েছে। সেই গাছের মগডালে সাদা কাপড়ের একটা পুঁটুলি। ও বুঝেছি, তাহলে এটাই ওই বৃক্ষে লম্ব ব্যাপার। বুঝতে পেরেছি, ওটাকে তো পেড়ে আনতে হয় রে। আমি উঠছি তাহলে। অলোক নিরঞ্জন, আগে কে বা প্রাণ করিবে দান? তুমি কেন উঠবে? তুমি আমাদের লিডার, মানে সেনাপতি। প্রাণ দিতে হলে সৈনিকদেরই দেওয়া উচিত। যাও, ঠিক। সাবাস,
সাবাস পেলা, সাবাস, এই তো, সাবাস, করো, উঠে পড়। আমি উঠছি, হ্যাঁ? হ্যাঁ, উঠে পড়, সাবাস। চলো। আরে বাবা, কি হয়েছে? আরে বীরের মতো উঠে যা, আর নজরুলের মতো ভাবতে থাক। আমি উচ্চটি, আমি ভীম ভাসমান মই। বোমাগুলি অনেক উড়ে, বাবা রে বাবা, অনেক ভালো। টেনিদা, টেনিদা, পুটলিটা পেয়েছি। সাবাস পেলা, সাবাস। টেনে নামা, তারপর নিচে ফেলে দে। শোনো, আমি পেয়েছি। যদি বোমা টোমা থাকে তোমরা সরে যাও। ফেলে দিলুম পুটুলিটা, কিন্তু কোনো অঘটন ঘটলো না, কোনো বিস্ফোরণও হলো না। আমি প্রাণ হাতে নিয়ে গাছ থেকে নেমে পড়লাম। ওরা ততক্ষণে পুটুলিটা খুলে ফেলেছে, আর তাতে রয়েছে 4 পিস তরুণ কদলি, মানে কাঁচকলা। এর মানে কি? এত কাণ্ড করে 4টে কাঁচকলা? ঠিক 4টে, আর আমরা আছি 4 জন, মানে মাথা পিছু একটা করে। কথা শেষ হলো না, অদৃশ্য শত্রুর অস্ত্র ছুটে এলো আমাদের দিকে। একটা পড়লো টেনিদার নাকে, আর একটা হাবুলের মাথায়। বাবা, এই বাবা, অস্ত্র মানে পচা ডিম। টেনিদার মুখ আর হাবুলের মাথা বেয়ে নামছে বিকট দুর্গন্ধের স্রোত। আমি কি একটা বলতে যাচ্ছিলুম, সঙ্গে সঙ্গে আরেকটা পচা ডিম এসে আমার পিঠেও পড়লো। আর একটা ক্যাবলার কান ঘেঁষে বোঁবো করে বেরিয়ে গেল। 4টে কাঁচকলা, তার উপর পচা ডিম। আমরা একেবারেই বিধ্বস্ত। পচা ডিমের যা খুশবু, স্বয়ং গন্ধরাজ ছুঁচোর পর্যন্ত দাঁত কপাটি লেগে যাবে। আমি কইতাছিলাম কি, অঘনি গিয়া সাবান মাইখা স্নান করন লাগবো। আমার এত ভালো কোটটা নষ্ট। টেনিদা, ওই দেখো, ওই দেখো। আবার কি দেখবো রে? এই তোর কুবুদ্ধিতে পড়ে এই জোচ্চোর কাকামাচিটা রাজা। जी जरा आंखों से देखो ना उधर, वो पेड़ के पीछे देखो। এই চুপ কর। আরে তাই তো, ওই গাছটার পেছনে কি যেন লুকিয়ে আছে। ওই লোকটাই তাহলে ডিম ছুঁড়েছে। টেনিদা এমনিতে বেশ আছে, খাচ্ছে দাচ্ছে, আমাদের পকেটে হাত বুলিয়ে দিব্যি আলু কাবলি থেকে চপ কাটলেট খেয়ে যাচ্ছে। কিন্তু কাজের সময় একেবারে অন্য চেহারা, যাকে বলে সিংহ। তখনই আমাদের আসল লিডার। সাধে কি টেনিদাকে এত ভালোবাসি আমরা? গাছের আড়ালে শত্রুকে দেখতে পেয়েই টেনিদা গায়ের কোটটা ছুঁড়ে ফেললো। আজ এক চড়ে কাকামাছির মুন্ডু যদি কাঠমান্ডুতে পৌঁছে না দিই, তবে আমি ও টেনি মুখার্জি না। টেনিদাকে তীরের মতো ছুটতে দেখে লোকটা ভোঁ দৌড়। বনের মধ্যে ছুটছে লোকটা, টেনিদা তার পেছনে। 1 মিনিট পরেই আমরা কিচ্ছু দেখতে পেলাম না, শুধু শুনলুম কি যেন ধপাস করে পড়ে গেল। খানিকটা ঝটাপটির আওয়াজ আর টেনিদার চিৎকার। কি হলো? আমরা 3 জনেই ছুটে পৌঁছলাম টেনিদার কাছে। গিয়ে দেখি টেনিদা মাটিতে বসে আছে, আর ওর হাতে একটা মেটে রঙের ধূসর মাফলার, আর এক হাতে 2টো চকলেট। সামনে কতগুলো কাগজ ছড়ানো রয়েছে। ধরেছিলুম, লোকটাকে একেবারে জাপটে ধরেছিলুম, কিন্তু দেখছিস তো পাথর এত স্লিপারি না, উড়ে বাবা পিছলে পড়ে গেলুম। উড়ি একটা পা, উড়ে বাড়ি বাবারি, মনে হয় একটু মুচকে গেছে রে। দাঁড়ো। কিন্তু এগুলো কি? আরে সেই হতচ্ছাড়া কাকামাছি না বগাহাচির পকেট থেকে পড়েছে। আর এই দেখ 200 মাফলারটা আমি কেড়ে নিয়েছি। ওরে বাবা, হাঁপিয়ে গেছি। দে তো একটা চকলেট খাই। দাঁড়াও, চকলেটটা একটু পরে খেও। তোমরা এই মাফলারটা চিনতে পারছো? চিনতে বয়ে গেছে আমার। যেমন বিচ্ছিরি দেখতে, তেমন তেল চিটচিটে, বুঝলে। কাকামাছি বিখ্যাত বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু লোকটার কোনো টেস্ট নেই। বোগাস মাফলার গলায় জড়িয়ে রাখে। এই মাফলারটারাই তো দেখছিলাম কদম্ব পাকড়াশির গলা। ঠিক বলেছিস হাবলা, ঠিক বলেছিস। তাই তো, সেই লোকটাই তো চকলেট প্রেজেন্ট করে স্টেশনে আমাদের ঝাউ বাংলায় আসতে নেমন্তন্ন করেছিল। এই তো কাকামাছির চিফ অ্যাসিস্ট্যান্ট।
সাতকড়ি সাঁতার কি সব মূলো টুলো চুরি করবার জন্য? দাঁড়াও তো কি রে? এই কাগজগুলো কি? কোনটা? এই যে হ্যান্ডবিলের মতো কি সব লেখা আছে। পর শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরীক কুণ্ডুর রহস্য উপন্যাস জিজ্ঞাসার চিহ্ন। হ্যাঁ? পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোমহর্ষণ। প্রকাশক জগবন্ধু চাকলাদার অ্যান্ড কোং, 13 নং হারান ঝম্পটি লেন, কলিকাতা 72। এর মানে কি? স্ট্রেঞ্জ। এইবার আমার পালা। ক্যাবলা ভারী বেরসিক ছেলে, ডিটেকটিভ বইটই পড়ে না, হাবুলের মন ক্রিকেটে। কিন্তু আমি রামহরি বটব্যালের রক্তমাখা ছিন্নমুন্ডু, নিশীত রাতের চামচিকে থেকে শুরু করে যদুনন্দন আড্ডের ভীমরুল বনাম জামরুল, মানে বাংলা ভাষায় যত গোয়েন্দা বই আছে সব প্রায় আমার মুখস্থ। আর পুণ্ডরীক কুণ্ডু, হ্যাঁ তার বইও পড়েছি, তবে ভদ্রলোক সেভাবে জমিয়ে লিখতে পারেন না। কিন্তু ওর ওই তক্তপোষের পোক্ত ছাড়পোকা আমার মন্দ লাগেনি। টেনিদা, এরা পুণ্ডরীক কুণ্ডু গোয়েন্দা বই লেখেন, হ্যাঁ? কিন্তু ওর বই খুব একটা বিক্রি হয় না। আর জগবন্ধু চাকলাদার ওর পাবলিশার। এই মামলাটার মধ্যে কি যেন আসিল, লাল পিঁপড়া। আবার পিঁপড়ে? একখান মক্ষম কামড় মারছে বাবারে। হ্যাঁ রে পেলা, তোর কোটেও তো দেখছি কয়েকটা মরা পিঁপড়ে লেগে আছে রে। ওই বারে গাছে উঠে ওদের সঙ্গে তো আমাকে ঘোরতর যুদ্ধ করতে হচ্ছিল। আচ্ছা, এবার ভালো করে দেখ তো, চারদিকে ঝোপ জঙ্গল লক্ষ্য করে দেখ। এরকম পিঁপড়ে এখানে আর আছে? কি হচ্ছে নাকি? এই ক্যাবলা, কি পাগলামোটা হচ্ছে? কাকামাচিকে ছেড়ে সেটা পিঁপড়ে নিয়ে গোয়েন্দাগিরি করবি নাকি? ও, কদম্বটাকে ঠিক জাপটে ধরেছিল একটুর জন্য। একটু থামো দিকি, কদম্ব আর পালাতে পারবে না। হ্যাঁ? এবার ঠিক ধরা পড়বে। কিরে হাবুল, পেলা, এখানে আর লাল পিঁপড়ে পেলি? কই না, আর কিছু দেখতে পাই না। এই না, আর তো কিছু দেখতে পাইতেছি না। চলো। ব্যাস পেয়েছি। হাবুলের পিঠ থেকে কি একটা ঝোপের উপর পড়লো। দেখলুম সেই পচা ডিমের খোলার একটা টুকরো। হাওয়ায় সেটা উড়ে যাচ্ছিল, কিন্তু ক্যাবলা হঠাৎ লাফিয়ে উঠে সেটাকে ধরে ফেললো। এক মনে কি যেন দেখেই সেটাকে রুমালে জড়িয়ে বুক পকেটে পুরে ফেললো। ও আবার কি রে? পচা ডিমের গন্ধে প্রাণ যাচ্ছে, গিয়ে জামা কাপড় ছাড়তে হলে বাঁচি, আর তুই আবার সেই ডিমের খোলা কুড়িয়ে দিচ্ছে। টেনিদা, উঠতে পারবে? পারবো মনে হচ্ছে। হাতটা ধরো। এসো। ব্যথাটা একটু কমেছে। তাহলে চলো, আর দেরি নয়, এক্ষুনি ঝাউ বাংলায় যেতে হবে। সব ঘটনাগুলোরই একটা ক্লু পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পেরেছো? শুধু একটুখানি বাকি। এই ক্যাবলা, একটা কথা, এই তুই তো জানিস বড় বড় লেখকদের অটোগ্রাফ জোগাড় করার একটা বাতি কামার আছে। আমি বছর 3 আগে একবার পুণ্ডরীক কুণ্ডুর শালকিয়ার বাড়িতে গিয়েছিলাম। ছবিটা চোখের সামনে এখনো জল করছে। একটা জল চৌকির ওপর উবু হয়ে বসে পুণ্ডরীক কুণ্ডু তামাক খাচ্ছিলেন, গলায় একটা একদম ঢোলের মতো মস্ত মাদুলি ঝুলছিল। পেয়েছি, ইয়েস, ইউরেকা। মানে যা পাওয়ার পেয়েছি, একেবারে 2-2 4, 4-4 8। মানে কিন্তু টেনিদা, কি? তার আগে পেলাকে কংগ্রেচুলেট করা দরকার। আমি আর কি। ওর ডিটেকটিভ বই পড়ারও যে একটা লাভ আছে এবার বোঝা যাচ্ছে। এখন চলো সবাই, চলো। ডেস্টিনেশন ঝাউ বাংলো। ঝাউ বাংলোর কাছাকাছি আসতেই একটা কাণ্ড ঘটে গেল। সামনের বাগানের ভেতর কাঞ্চা কি যেন একটা করছিল। আমাদের ফিরে আসতে দেখেই থ হয়ে দাঁড়িয়ে পড়লো। তারপরেই ভেতর দিকে টেনে দৌড়। কাঞ্চা, আরে ও কাঞ্চা ভাই, এই আমাদের দিকে ওরকম পালালো কেন রে? পালায়নি, খবর দিতে গেছে। কাকে? কাকামাছিকে। কইতে আছিস কি? কানসা কাগামাসির দলের লোক। হ্যাঁ, আর কাকামাচি নাকি লুকিয়ে আছে এই বাড়িতে। বলে না। আগে হ্যাঁ, সবাই এখানে আছে। কাকামাছি, বগাহাচি, দুধের চাচি, কেউ বাদ নেই। এই ঠাট্টা নয় ক্যাবলা, ওরা যদি আমাদের আক্রমণ করে? বলি কি নিয়ে আক্রমণ করবে? ওদের সম্পত্তি বলতে তো একটা ভাঙা হুঁকো, এক গাছে মুড়ো ঝাঁটা, আর এক পাটি কুকুরে চিবোনো ছেঁড়া চটি। ও আমরা সামলে নেবো। আচ্ছা, আমরা সিঁড়ি দিয়ে ঝাউ বাংলোর দোতলায় উঠে গেলুম। বাড়িতে কোথাও কেউ আছে বলে তো মনে হয় না, সব একেবারে নিঝুম। আমরা এসে দাঁড়ালুম ওই বন্ধ ঘরটার সামনে, যেটায় দুটো পেল্লায় তালা লাগানো। টেনিদা, এই ঘর খুলতে হবে। এই তালা ভাঙতে তো হাতি আনতে হবে রে। 4 জনে মিলে ধাক্কা লাগানো যাক। তালা না খোলে দরজা ভেঙে ফেলবো। এমন সময় কাঞ্চা এসে হাজির। চা খাবেন বাবুরা? করে দেবো? না, চা চাই না,
এই ঘরের চাবিটা বার করে দেখি। চাবি তো আমি জানি না। মিথ্যে কথা বলো না কাঞ্চা, ওতে পাপ হয়। চাবি তোমার প্যান্টের পকেটেই আছে, সুরসুর করে বের করে ফেলো। বার করো বার করো বার করো। পাপ হবে? বলছি হুজুর, চাবি আমার কাছেই আছে। মনিবের হুকুম আমি দিতে পারবো না। তোমাকে দিতেই হবে। না, দেব না। টেনিদা, কাঞ্চা নেপালি ছেলে, জান দিয়ে দেবে কিন্তু মনিবের বেইমানি কখনো করবে না, কাজেই চাবিও দেবে না। অথচ চাবিটা আমাদের চাই। কি হয় বলতো? না, বলছিলাম দেখ পেলা, টেনিদা যদি পায়ের মচকানিতে খুব কাতর না হয়ে থাকে তাহলে নো প্রবলেম। ব্যাস, ওইটুকুই যথেষ্ট বলেই তক্ষুনি টপাং করে চেপে ধরলো কাঞ্চাকে। পরক্ষণেই কাঞ্চার প্যান্টের পকেট থেকে বেরিয়ে এলো চাবির গোছা। কাঞ্চা চাবিটা কেড়ে নিতে চেষ্টা করলো। এইবার নির্ঘাত একটা দারুণ মারামারি হবে ভাবছিলাম, তক্ষুনি কোথা থেকে আকাশবাণীর মতো একটা মোটা গম্ভীর গলা শোনা গেল। গলাটা আমাদের খুবই চেনা। কাঞ্চা, চাবিটা দিয়ে দাও, গোলমাল করো না। আরে সাঁতরা মশাইয়ের গলা শুনতেছিস? লম্বা পেতলের চাবি দুটো লাগাও, তাহলে বেশি পরিশ্রম করতে হবে না। ক্যাবলা বিদ্যুৎ বেগে তালা দুটো খুলে ফেলেছে। দরজায় এক ধাক্কা দিতেই, ও বাবা, কে বলে স্ট্যাক রুম! এ তো খাসা একখানা ঘর। সোফা রয়েছে, খাটে ধবধবে বিছানা। ওপাশে যেদিকে আমাদের শোবার ঘর, সেদিকের বন্ধ দরজাটার মুখোমুখি ছোট্ট একটা প্রজেক্টর। আর সোফায় যিনি বসে আছেন তিনি স্বয়ং সাতকড়ি সাঁতরা। এক দৃষ্টে তাকিয়ে আছেন আমাদের দিকে। হাই বাস, এটা কি রে? ঢিলা গ্র্যান্ডি। নমস্কার পুণ্ডরিক বাবু, দাড়িটা খুলুন। বিনা বাক্য ব্যয় সাতকড়ি এক টানে নকল সবুজ দাড়িটা খুলে ফেললেন। এইটা আবার কি? আর আমি পরিষ্কার দেখতে পেলুম সেই ভদ্রলোককেই 3 বছর আগে, যার বাড়িতে আমি অটোগ্রাফ আনতে গিয়েছিলাম। তোমরা একটু চুপ করো, এক্ষুনি সব বুঝতে পারবে। কুণ্ডমশাই, আপনার সোফার পেছনে যিনি লুকিয়ে আছে না, ঢুকেই যার নাকটা আমি একটুখানি দেখতে পেয়েছি, উনি বোধহয় জগবন্ধু চাকলাদার, তাই না? ওনাকে বেরিয়ে আসতে বলুন, শুধু শুধু কষ্ট পাচ্ছেন বেচারা। ঠিক ধরেছ, তোমাদের বুদ্ধি আছে। ও জগবন্ধুই, বেরিয়ে এসো হে। জগবন্ধু সোফার পেছন থেকে দাঁড়িয়ে উঠল। সেই মিচকে গোঁপ ফিচকে চেহারা, বোকার মতো তাকিয়ে রইল আমাদের দিকে। বসে পড়ো হে ছোকরা, বসে পড়ো। ওরে কাঞ্চা, আমাদের জন্য ভালো করে চা আনতো। আচ্ছা এখন বলো দেখি, ধরে ফেললে কি করে? 1 নম্বর, আপনার পাইন মনের কবিতা আর কদম্ব পাকড়াশির ছড়া। আপনার কবিতা শুনেই মনে হয়েছিল ছড়াগুলোর সঙ্গে এর যোগ আছে। তারপর 2 নম্বর, আপনার অদ্ভুত ফর্মুলা। বাড়িতে একখানা সায়েন্স বই নেই, আছে গাদা গাদা ডিটেকটিভ ম্যাগাজিন, অথচ আপনি কিনা সায়েন্টিস্ট। আর কি করে আপনি জোয়ানের আরোকা থিওরি অফ রিলেটিভিটি মিলিয়ে দিলেন? মানে শুনুন, আমরা কলেজে পড়ি, এত বোকা আমাদের ভাবলেন কি করে? ঠিক 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 মনে হলো আপনি আমাদের নিয়ে মজা করতে চান। কাগামাচি টাচি সব বানানো। শুনছি, বলে যাও। কত বলবো? জগবন্ধুকে নিয়ে দার্জিলিং এ সিনচলে আমাদের ছবি তুললেন সিনে ক্যামেরায়, পাশের ঘর থেকে প্রজেক্টর ফেলে ছবি দেখালেন, কানছাড়া জগবন্ধু কাকে দিয়ে হাঁড়ি চাচার ডাক শোনালেন, কাগজের মুন্ডু নাচালেন। হাঁড়ি চাচার ডাক আমি দেখেছিলুম, কিন্তু তোমরাই বা মাঝরাত্রিরে আমার মাথায় জল ঢাললে কি বলে? এখন সর্দিতে আমার মাথা ভার, নাক দিয়ে জল পড়ছে। আপনার ভাগ্য ভালো যে ইট ফেলিনি। মাঝরাত্রিরে লোককে ঘুমতে দেবে না ভেবেছেন কি? তারপর শুনুন কুন্ডু মশাই, ধূসো মাফলার টেনিদা কেড়ে নিয়েছিল, সেখান থেকে একটা লাল পিঁপড়ে হাবুলকে কামড়ে দিয়েছিল। তখনই বোঝা গেল যে গাছে উঠে কাঁচকলা কে বেঁধেছিল। তারপরে সেই পচা ডিম, এই দেখুন, হাবুলের পিঠে লেগে থাকা সেই ভাঙা ডিমের খোল। এতে এখনো বেগুনে পেন্সিলে লেখা নম্বর পড়া যায়, 32। আপনার রান্নাঘরে ডিমের গায়ে যে এমন নম্বর দেওয়া আছে সে আমি আগেই লক্ষ্য করেছি। সাবাস সাবাস। আমি গোয়েন্দা গল্প লিখে থাকি, কিন্তু তোমরা আমার শ্রেষ্ঠ গোয়েন্দা হীরক সেনকেও টেক্কা দিয়েছো। কিন্তু আমাদের পরিচয় পেলে কি করে? এটা ভুলে যাচ্ছেন আপনারা সাহিত্যিক। সবুজ দাড়ি লাগালেও ভক্তরা আপনাদের ঠিকই চিনতে পারে। যেমন আমাদের পেলা চিনে নিয়েছে। তাছাড়া হ্যান্ডবিল তো আছেই। এবার বলুন তো,
আমাদের সঙ্গে এই ব্যবহারের মানে কি ঝেড়ে কাশুন? হাসছি হাসছি। অদ্ভুত লোক। এত বুঝেছো আর এটুকু মাথায় ঢুকলো না যে আমার বই ভালো বিক্রি হচ্ছে না। আমি আর জগবন্ধু দুজনেরই মন মেজাজ খুব খারাপ। প্লট ভাববার জন্যই এখানে এসেছিলাম। এইখানেই পথে তোমাদের সাথে দেখা, দেখে ওর মাথায় মতলব খেলে যায়। তোমাদের কাজে লাগিয়ে একটা সত্যিকারের গোয়েন্দা গল্প বানালে কেমন হয়? একটা কথা বলি, কবিতা টবিতা আমার একদম আসে না। বোঝাই যায়। বুঝলে? জগবন্ধু পাবলিশার হলে কি হবে? মনে মনে ও দারুণ কবি। ওগো পাইনটা ওরই লেখা। ওই ছড়া লিখে তোমাদের ঘাবড়ে দেয়, আমাকে সবুজ দাড়ি পরায়। সব প্ল্যান করে তককে তককে থেকে আমরা তোমাদের সঙ্গে টাইগার হিলে আর সিনচলে যাই। জগবন্ধু ছবি তোলে আর ছুঁচোবাজি ছাড়ে। তারপর তো দেখতেই পাচ্ছ। কিন্তু তোমরা সব ভন্ডুল করে দিলে হে। একটু জমাতে পারলে একটা দুর্দান্ত ডিটেকটিভ বই হয়ে যেত। আর সত্যজিৎ রায় মশাইকে ধরে টরে যদি সেটাকে ফিল্ম করা যেত। থামুন থামুন থামুন, সত্যজিৎ রায় সব বাজে গল্প ফিল্ম করেন না, লজ্জা লাগা দরকার। আর শুনুন, পচা ডিম ছুঁড়ে আমাদের জামা টামা খারাপ করে দিলেন, সেসব ধোবার পয়সা কে দেবে? আমি দেব। ওহে জগবন্ধু, একখানা চকলেট বার করো দেখি, খেয়ে একটু মনটা ভালো করি। চকলেট আর কোথায় স্যার, পকেটে যা ছিল সব তোরাই খেয়ে ফেলেছে। তারপর আর কি থাকবে? দুপুরবেলা বজ্রবাহাদুর এলো পুবং থেকে। আমরা সেই গাড়ি চেপে বেড়াতে গেলাম ওর বাড়িতে। কত যে আদর যত্ন করলো কি বলবো। তারপর সন্ধ্যাবেলাতেই মোটরে দার্জিলিং এ ফিরে এলুম সেই স্যানিটোরিয়ামে। কিন্তু আমাদের বোকা বানিয়ে পুণ্ডরিক কুণ্ডু গোয়েন্দা গল্প লিখবেন, তাও কি হতে পারে? তাই তিনি তার উপন্যাস ছাপবার আগেই সব ব্যাপারটা আমি ছেপে দিলুম। বেশ করেছিস পেলা, এটা দারুণ করেছিস। এরপরেও যদি কুণ্ডু মশাই বইটা লিখে ফেলেন, তাহলে আমি ওর নামে গল্প চুরির মামলা করব। ঠিক আছে ঠিক আছে। ডে লা গ্র্যান্ডে মেফিস্টো ফিলিস পটল ডাকা পটল ডাকা পটল ডাকা। নমস্কার, আমি আপনার সূত্রধার ওরফে ক্যাবলা। আর সানডে সাসপেন্সে আজ আপনি শুনলেন ঝাউ বাংলোর রহস্য। লিখেছেন আমাদের স্রষ্টা শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। রেডিও রূপান্তর করেছে গোধূলি। টেনিদার ভূমিকায় শ্রী কাঞ্চন মল্লিক, হাবুলের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়, গল্প পাঠে ও প্যালার চরিত্রে সোমক, সাতকড়ি সাঁতরা মীর, জগবন্ধু দীপ, মেজদা এবং কাঞ্ছার ভূমিকায় রিচার্ড, টাইগার হিলে টুরিস্ট অভিষেক, রোহন, প্রণব, অরুণিমা এবং সুমিত, ড্রাইভার গল্পের সূত্রধার এবং ক্যাবলার ভূমিকায় অগ্নি, ধ্বনি পরিকল্পনা রিচার্ড, আবহ সঙ্গীত শ্রী নবারুণ বোস, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ রবিন, রিচার্ড এবং অগ্নি, সমগ্র পরিচালনায় অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী কাঞ্চন মল্লিক, শ্রী ঋতব্রত মুখোপাধ্যায় এবং শ্রী নবারুণ বোসকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। তাহলে সানডে সাসপেন্সে শেষ করলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের অ্যাডভেঞ্চার ঝাউ বাংলোর রহস্য।